আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এখন আসসালামু আলাইকুম সবাইকে, ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সাথে যারা জুমে যুক্ত আছেন সবাই, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি একটু জানতে চাচ্ছি যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। অমিত সাহা, আদাব স্যার, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জুম থেকে একটু জুম থেকে বলেন আমাকে কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবং যারা ফেসবুক লাইভে আছেন তারা একটু কমেন্টসে বলেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে বাট সাউন্ড একটু কম আসছে মনে হচ্ছে। সাউন্ডটা একটু কম, আমার এর আগের ক্লাসটা পুরো সাউন্ডটা একটু কমই মনে হচ্ছে। যাই হোক, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। কষ্ট করে জানাবেন যে এইবার কি আগের থেকে ভলিউমটা একটু বেড়েছে কিনা, সাউন্ডটা কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে কিনা একটু জানাবেন। আনমিউট করুন। আগের থেকে কি সাউন্ড কিছুটা বেড়েছে? বেটার। ওকে, থ্যাংক ইউ। আর যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন তাদেরকে একটু বলছি যে আসলে কি সাউন্ডটা আপনারা আগের চাইতে একটু ভালো শুনতে পাচ্ছেন কিনা, সেটা আমাকে একটু ক্লিয়ার লিখেন, তাহলেই হবে। তো আজকে আমরা গতদিনে সাউন্ড প্রবলেম শোনা, আচ্ছা দেখতেছি সাউন্ড প্রবলেম আরো আছে কিনা। ওকে, আচ্ছা ওকে, তার মানে ঠিক আছে। ওই দিন আমরা সবগুলো ম্যাচ শেষ করতে পারি নাই। তো সেইখান থেকে আজকে আবার শুরু করছি। যারা ফেসবুকে আছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা একটু আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন এবং শেয়ার করে রাখবেন, হ্যাঁ? তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের যেহেতু এটা একদম ফাউন্ডেশন ক্লাস, তো আমরা খুব ভেঙে ভেঙে ম্যাথগুলো সমাধান করব। এবং যেটা করব সেটা হচ্ছে আপনাদের ডিটেলস ভেঙে চুরে দেখাবো, এবং খুব দ্রুত কিভাবে করা যায় সেই বিষয়টাও আপনাদের দেখাবো। ঠিক আছে? এবং খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আপনাদের সাথে আজকে থাকবে এখানে। তবে আমরা প্রথমে দেখি কি বলছে যে the length of two sides of a triangle are 7 and 11। তার মানে তারা বলতেছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 এবং 11 দেওয়া আছে। ইফ যদি দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড, মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য ইজ হয় এন ইন্টিজার, মানে কি একটা পূর্ণ সংখ্যা হবে তৃতীয় বাহু। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। তৃতীয় বাহুটা একটা পূর্ণ সংখ্যা হবে। হোয়াট ইজ দ্য লিস্ট হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল পেরিমিটার। এটা আরেকটা ইম্পর্টেন্ট লাইন, যে লিস্ট পসিবল পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, ওই ত্রিভুজটির সবচেয়ে ছোট পেরিমিটার কত হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। স্যার সাউন্ড স্লো, আমি ফেসবুকে এরকম কমেন্টস পাচ্ছি। একটু দেখবেন যে আমাদের সাউন্ডটা ঠিক করা যায় কিনা। এবার আসেন তাহলে আমরা সমাধানে আসি। তারা বলছিল যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, সাপোজ এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজের ধরেন দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা এ বি সি ত্রিভুজটি দেখতে পাচ্ছি। একটা বলছে 11, আরেকটা বলছে ধরেন কি 7। আর তৃতীয় বাহুটা কত সেটা আমরা জানি না। তবে
তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে আমাদের সাউন্ড নিয়ে কাজ হচ্ছে স্যার, কিছু শুনতে পাচ্ছি না। না, 23 শোনা করে যাচ্ছে দিয়েছেন, হয়তো বা একটু অনেকে মানে আনসার 23 করেছেন। আচ্ছা, আমরা কাজ করছি, দেখি কিছু করা যায় কিনা। তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেটা নিশ্চয়ই একটি পূর্ণ সংখ্যা হবে, কেন তারা বলে দিয়েছে ইন্টিজার। এবং আরো একটা কথা সেটা হচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে ছোট পেরিমিটার হইতে হবে। সবচেয়ে ছোট পেরিমিটার যদি হতে হয় তাহলে তৃতীয় বাহুটা সবচেয়ে ছোট হইতে হবে। ওই ত্রিভুজ হওয়ার যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী, ত্রিভুজ হওয়ার যে কন্ডিশন গুলো আছে তার মধ্যে যেটা প্রয়োজন এই ম্যাথটা করার জন্য জাস্ট সেটা বলি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা, কি বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা কি থাকবে, ক্ষুদ্রতর থাকবে। তার মানে আমরা এখানে 11 এবং -7, এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাহুর বিয়োগফল, এই দুইটা বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা কি থাকবে, ক্ষুদ্রতর থাকবে। তাহলে বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, 4। তার মানে তৃতীয় বাহু এক্স যেটা সেটা 4-এর চাইতে, দেখেন, 4 এর চাইতে ছোট থাকবে। এটাকে আমরা একটু ঘুরিয়ে এইভাবে লেখা যায় যে তাহলে এক্স বড় থাকবে কার থেকে, 4-এর থেকে। এই লাইনটাকে জাস্ট আমরা ইনইকুয়ালিটির ক্ষেত্রে একটু ঘুরিয়ে লিখলাম যে এক্স 4-এর চাইতে কি থাকবে, বড় থাকবে। এই কন্ডিশনে এক্স এর, এই ইনইকুয়ালিটি বা অসমতার কন্ডিশনে এক্স এর এক্সাক্ট ভ্যালুটা পূর্ণ সংখ্যায় কি কি হতে পারে। পূর্ণ সংখ্যায় এখানে 5 হইতে পারে, 6 হতে পারে, 7 হইতে পারে, ডট ডট ডট। তবে যা ইচ্ছা তা না, তার আরেকটা শর্ত আছে, ওই পর্যন্ত হইতে পারবে। যাই হোক, আমাদের ওই দিকে যাওয়ার দরকার নেই। আমরা জানতে চাচ্ছি কি, আমরা জানতে চাচ্ছি তৃতীয় বাহু যেটা হবে সেটা সবচেয়ে ছোট হইতে হবে। তার মানে এই কন্ডিশনে সবচেয়ে ছোট বাহুটা কত, সবচেয়ে ছোট বাহুটা হচ্ছে 5। তার মানে আমার থার্ড সাইড যেটা হবে সেটা হবে কি 5। এখানে আরো কিছু বিশ্লেষণ আছে, আরো কিছু আলোচনা আছে যে তাহলে সবচেয়ে ছোট যদি 5 হয় এই কন্ডিশনে, সবচেয়ে বড় তাহলে কি হইতে পারে, সবাই একটু কমেন্টসে লিখেন তো। তাহলে সবচেয়ে বড় বাহুটা কি হইতে পারে, সবচেয়ে ছোটটা ইন্টিজার আমি পেয়ে গেলাম 5, তাহলে ইন্টিজারের সবচেয়ে বড় বাহুটা কত হতে পারে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এখন 17 হতে ত্রিভুজের পারে। পেরিমিটার মানে কি, তিন বাহুর যোগফল। তাহলে পেরিমিটার মানে তিন বাহুর যোগফল, 11 + 7 + 5 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 23। তাহলে সবচেয়ে ছোট পেরিমিটার কত হবে, 23 হবে। সবাই আর যারা আমাদের সাথে জুমে যুক্ত আছেন তারা একটু বলেন তো সবচেয়ে বড় বাহুটা তাহলে কি হইতে পারবে। সিয়ামুল হক বলেছেন 17। ওকে, সিয়ামুল হক 17। যারা জুমে যুক্ত আছেন তারা কি বলতে আর পারবেন যে 17, সবচেয়ে বড় বাহুটা তাহলে কত হইতে পারে। আর যোগফলের চাইতে ছোট হবে। যোগফলের চাইতে ছোট হবে, এই তো হাসি মধু, তারপরে ইসরাত, সবাই তো 17 বলছেন। ইয়েস, তার ত্রিভুজ হওয়ার আরো একটা কন্ডিশন আছে, আরো একটা কন্ডিশন আছে। যারা যুক্ত আছেন জুমে তারা বলেন, আমি কি সেই কন্ডিশনটা বলবো। জি স্যার, অবশ্যই। ওকে, আরেকটা কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, তার মানে 11, আরেকটা কত দেওয়া আছে 7, এই দুইটার যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, বৃহত্তর হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে এটা, আমরা যদি এখানে যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, 17, 18 > x। তার মানে এইখানে তারা বলতেছে যে তৃতীয় বাহুটার যোগ, দুইটা বাহুর যোগফল কত, 18। তাহলে 18 বড় থাকবে তৃতীয় বাহু থেকে। এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি ইনইকুয়ালিটির ক্ষেত্রে, এটাকে এভাবে লেখা যায় না যে তৃতীয় বাহু এক্স এটা ছোট থাকবে কার থেকে, 18 থেকে। তাহলে এই কন্ডিশনে এক্স এর এক্সাক্ট ভ্যালুটা তাহলে কি হইতে পারে, এক্স এর এক্সাক্ট ভ্যালুটা 18 থেকে ছোট ছোট হবে। তাহলে 17 হতে পারে, 16 হতে পারে, হ্যাঁ 15 হতে পারে, ডট ডট ডট। তবে কত পর্যন্ত, এই কন্ডিশন ধরে কত, 5 পর্যন্ত হতে পারে। তার মানে দেখেন এই দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী ত্রিভুজের যে তৃতীয় বাহুটা, খুব ইম্পর্টেন্ট ভাই, এই কোশ্চেন একাধিকবার পরীক্ষায় আসছে, এটা আপনার জন্য খুবই জরুরি। তাহলে এই ত্রিভুজ হওয়ার কন্ডিশনে 11 এবং 7 এর কন্ডিশনে সবচেয়ে বড় তৃতীয় বাহু যেটা হতে পারে সেটা হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি 17। কত হতে পারে, 17, 17, ঠিক আছে। তার মানে দেখেন, এখন যদি প্রশ্ন করা হয়, এখন যদি প্রশ্ন করা হয় এই কন্ডিশনে
ত্রিভুজের সবচেয়ে বড় পেরিমিটার বা পরিসীমা কত হবে? সবাই আমাকে একটু কমেন্টসে লিখেন। তাহলে এই প্রশ্নই জাস্ট লিস্ট লিস্ট পসিবল পেরিমিটার না বলে যদি বলে গ্রেটেস্ট পসিবল পেরিমিটার, সবাই একটু আনসারটা লিখেন। তাহলে সবচেয়ে বড় পেরিমিটার যদি হতে হয় তাহলে সেটা কত হবে? সবাই লিখেন আনসার। 35। 35 কমেন্টসে লিখেন তো। তাহলে আমাদের যেটা হতে পারে সবচেয়ে বড় পেরিমিটার 11 + 7 + কত 17 যোগ করলে যেটা আসবে কত আসছে সবাই লিখেন, কমেন্টসে লিখেন। যারা লাইভে আছেন ফেসবুকে সবাই বলেন যে আমাদের তাহলে সর্ববৃহৎ যে পেরিমিটার। অমিত শাহ 35, ইয়েস। সিয়ামুল হক 35, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যারা 35 বলেছেন তারা যথার্থই বলেছেন। এখন এই কন্ডিশনে এই কন্ডিশনে তৃতীয় বাহুর রেঞ্জটা কি হইতে পারে সেটা যদি আমরা বলি, তাহলে তৃতীয় বাহুর রেঞ্জটা হতে পারে এক্স এর মান এক্স এর মান 5 অথবা 5 এর চাইতে বড়, কিন্তু 17 অথবা 17 এর চাইতে ছোট। তার মানে এই রেঞ্জের ভিতরে এক্স এর ইন্টিজারের যে কোনো মান হইতে পারে। এই তো সবাই লিখে ফেলছেন। হ্যাঁ, কত 35, শারমিন রাইট। তার মানে এই হচ্ছে আপনার তৃতীয় বাহু হওয়ার রেঞ্জটা। ভাই আপনার কিন্তু পরীক্ষায় এইটাও আসতে পারে, এই কন্ডিশনে তৃতীয় বাহু ইন্টিজারে তার পরিসরটা কি হতে পারে, তখন কিন্তু আপনার আনসারটা হবে এইটা। এত বেশি ইম্পর্টেন্ট একটা এই স্ট্রাকচারটা ত্রিভুজের, এটা কিন্তু বোঝাটা খুব জরুরি, বুঝতে পারছেন? আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সটে আসতে পারি। দুই নম্বর কোয়েশ্চন দেখি কি বলছে। The average length of the side of ত্রিভুজ ABC is 12। তাহলে তারা বলছে দ্য এভারেজ মানে গড়, কিসের গড়? দ্য লেন্থ অফ দ্য সাইড মানে বাহুগুলোর দৈর্ঘ্যের গড়। কার বাহুর দৈর্ঘ্যের গড়? অফ ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি বাহুগুলোর দৈর্ঘ্যের গড় নাকি হয় কত? 12। এখন বলতেছে হোয়াট ইজ দ্য পেরিমিটার এট ত্রিভুজ এ বি সি। তাহলে ওই এ বি সি ত্রিভুজ যেটা আছে তার পেরিমিটারটা বা পরিসীমাটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এটাও কিন্তু লাস্ট পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন। তার মানে আমরা একটু দেখি, সাপোজ এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজ এর বাহুগুলো আমরা যদি বলি এ বি সি, এ হচ্ছে তার বাহু। এই বাহুগুলোর আমরা জানি গড় মানে কি, এভারেজ মানে কি, রাশিগুলোর যোগফল। তার মানে এখানে রাশি কয়টা? এ বি সি, এ প্লাস বি প্লাস সি। এই হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশির সংখ্যা কয়টা? 3টা। এই হলো এই ত্রিভুজের বাহুগুলোর গড়। আর এই গড় সমান কত দেওয়া আছে? এই গড় সমান দেওয়া আছে 12। এখন এটাকে যদি আমি একটু সামনে ক্যালকুলেশন করি, তাহলে আমরা আর আর গুণ করলে এ প্লাস বি প্লাস সি সমান 3 এবং 12 গুণ করলে 3 × 12 = 36। এখন প্রশ্ন হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি, এটা আসলে এই ত্রিভুজের কি মিন করছে? এ প্লাস বি প্লাস সি, বলেন তো যারা জমে যুক্ত আছেন, এই ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি এটা কি মিন পেরিমিটার। করছে? পেরিমিটার বা পরিসীমা। তাহলে আমরা বলতেই পারি আমাদের এই ত্রিভুজের পেরিমিটারটা কত হবে? 36। দেখেন কতটা বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন করে, 24-এর শেষের দিকে আসা একটা কোয়েশ্চেন। যারা জমে যুক্ত আছেন এমন কেউ আছেন যে বুঝেন নাই? আমাকে একটু বলতে পারেন ইয়েস এবং নো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার এটা। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, যে এই জায়গাটা বুঝি না আরেকবার বলেন। গড় বলেন যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা গুণ। ইয়েস। আসেন তাহলে আমরা নেক্সটে যাই। জি থ্যাংক ইউ। এইবার আমরা আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি ত্রিভুজ থেকে। এগুলো সবই কিন্তু খুবই খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেন গুলো করা হয়েছে। একদম ফান্ডামেন্টাল যে নলেজ সেটা যদি থাকে তাহলে এই কোশ্চেন গুলো খুব দ্রুত আনসার করতে পারবেন। দেখেন তারা বলছে যে ইফ যদি এ বি এন্ড সি এই যে তিনটি বাহু আর হয় কি হয়? দা লেন্থ দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? অফ দা সাইড, বাহুগুলোর দৈর্ঘ্য। কার বাহুর দৈর্ঘ্য? অফ ট্রায়াঙ্গেল, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হলো এ বি সি, এটা তারা বলে দিয়েছে।
এখন বলতেছে দেন, তাহলে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ ট্রু। হুইচ অফ দ্য ফলোইং বলার সাথে সাথেই আপনি অপশনগুলোর দিকে তাকাবেন। ইংলিশ ম্যাথ ক্যালকুলেশন করার কিছু ওয়ে কিন্তু আছে, এগুলো আমরা আমাদের প্রতিটা ক্লাসে অল্প অল্প করে বলবো। যেমন এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং, যখনই প্রশ্নে হুইচ অফ দ্য ফলোইং বলবে সাথে সাথে অপশনগুলোর দিকে একটু চোখ বুলাবেন। কেমন? তাহলে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। তার মানে এই কোশ্চেনটা আমাদের করা হয়েছে একদম ত্রিভুজের বেসিক জায়গা থেকে। বেসিক জায়গাটা কেমন আমরা জানি, ত্রিভুজ হইতে গেলে কি কি কন্ডিশন লাগে সেটা একটু খেয়াল করে দেখেন। ধরেন এই হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, আমরা ফার্স্ট কোশ্চেনটাই কিন্তু সেটা বলেছি। এখানে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে ধরেন আমরা যদি বলি এই ত্রিভুজের এ বাহুর দৈর্ঘ্য এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমরা যদি বলি, আমরা একটা উপপাদ্য জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ধরেন এ আর বি যদি যোগ করি, এটা তৃতীয় বাহু সি থেকে বড় হইতে হবে। কিংবা আমরা যদি ধরেন বি এবং সি যদি যোগ করি, তাহলে তৃতীয় বাহু এ থেকে বড় হইতে হবে। কিংবা আমরা যদি এ প্লাস সি মানে যোগ করি, তাহলে তৃতীয় বাহু বি হতে বড় হইতে হবে। এই হচ্ছে একটা বেসিক। আবার এটা ভাইস ভার্সাও হতে পারে। এই বিষয়টাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি যে সি ছোট থাকবে কার থেকে, বাকি দুই বাহুর যোগফল থেকে। এটাও কিন্তু বলা যায়, মাথায় রাখবেন। হ্যাঁ, এবার আসেন আমরা আরো যে বেসিক আরেকটা যেটা লাগে, এটাই জাস্ট এটাকে উল্টায় বলা হচ্ছে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল, ধরেন এ আর বি যদি বিয়োগ করেন, তাহলে সেটা ছোট থাকবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে। আমরা যদি ধরেন বি আর সি বিয়োগ করি, তাহলে সেটা তৃতীয় বাহু এ থেকে ছোট থাকবে। আমরা যদি এ এবং সি বিয়োগ করি, তৃতীয় বাহু বি থেকে ছোট থাকবে। এই দুইটা কন্ডিশন আমাদের অবশ্যই ত্রিভুজ এর ক্ষেত্রে জানতে হবে। তাহলে আমরা এইগুলাকে আবার ভাইস ভার্সা এভাবেও লিখতে পারি যে সি বড় থাকবে ওই বাকি দুই বাহুর বিয়োগফল থেকে। এগুলোও কিন্তু বলা যায়। হ্যাঁ, এভাবেও আপনাদের অপশনগুলো থাকতে পারে। এখন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন অপশনটা তারা বলছে কি ট্রু, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। দেখেন অপশন এ, এটা কি ট্রু বলা যাবে? যারা জুমে যুক্ত আছেন আমাকে কথা বলেন, অপশন এ এটা কি ভুল বলেছে না সঠিক বলেছে? ভুল। 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 কারণ ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হয় না, সুতরাং এটা কখনোই আনসার হতে পারে না। ঠিক একই ভাবে অপশন বি ঠিক আছে কিনা বলেন তো। অপশন বি, দুইটার বিয়োগফল তৃতীয় বাহু থেকে কি থাকবে, ছোট থাকবে। ঠিক আছে। জি ইয়েস স্যার। স্যার। অপশন অপশন সি বি একমাত্র আমরা দেখতে পাচ্ছি কি রাইট। আমাদের ওই কন্ডিশন অনুযায়ী, এই যে দেখেন আমরা এখানে 2 নম্বর কন্ডিশন যেটা বলেছিলাম সেটাকে ফুলফিল করছে। যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর থাকবে, আর সেটা আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি। সুতরাং নিচের অপশন বি যেটা, সেটাই হচ্ছে ট্রু। আর সি তো কোনোভাবেই পসিবল না, কারণ ত্রিভুজের তিন বাহু পরস্পর দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হতে পারে না, এটা অসম্ভব কথা। তারপরে ডিও কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, দেখেন কতটা বেসিক জায়গা থেকে কোশ্চেন গুলো করা হয়েছে। এই দুইটা বেসিক কিন্তু ভাই আপনি ত্রিভুজের ক্ষেত্রে একদম ভালোভাবে মাথায় নেবেন। আমি আমার যখন জিওমেট্রি ক্লাস শুরু হবে, তখন এই জিনিসগুলো একদম ভালো করে আপনাদের নোট দিয়ে দিব। স্যার বিসিএস কে আহ অঙ্ক বাদ যাবে, এগুলা এখনো সিদ্ধান্ত হয় নাই, বাদ দেন এইসব। পরে আসি, নেক্সট দেখি কি বলছে। 3 নাম্বার 4 নাম্বারে আসি কি বলছে। আজকে খুব খুব আপনার ফান্ডামেন্টাল জায়গা থেকে আমরা কিছু কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেন গুলো পরীক্ষা আসতেছে। আপনারা যারা ব্যাংকের ম্যাথ দেখে ভয় পান, আশা করি আজকে পরে আর ভয় লাগবে না। কারণ এই যে দেখেন কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারছেন যে এমন জায়গা থেকে কোশ্চেন আসে। দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি পারমিটেশন থেকে খুবই সিম্পল একটা কোশ্চেন আসছে। পারমিটেশন থেকে খুবই সিম্পল একটা কোশ্চেন আসছে। আহ মমতাজ, আপনি লিখেছেন প্রথম শর্ত, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং ক্ষুদ্রতর। ওয়াও ফ্যান্টাস্টিক, আপনি এত সুন্দর করে কমেন্টস লিখে ফেলেছেন। আমি অভিভূত হয়ে গেছি। আপনি এটা লিখলেন কিভাবে, এত সময় পাইলেন? ওয়াও ফ্যান্টাস্টিক, দুইটা উপপাদ্য। চাইলে এই স্ক্রিনশটটা কেউ নিয়ে নিতে পারেন। এখন দেখেন এখানে কি বলছে, হাউ মেনি ওয়েজ, কত উপায়ে, দা লেটার্স বর্ণগুলো কত উপায়ে, অফ দা ওয়ার্ড ব্যাংকস, এই যে ব্যাংকস শব্দটা দেখতে পাচ্ছেন, এই ব্যাংক শব্দটির যে লেটার্স বা বর্ণগুলো আছে, এই বর্ণগুলো কত উপায়ে ক্যান বি অ্যারেঞ্জ, সাজাতে পারবেন। ক্যান বি অ্যারেঞ্জ, সাজাতে পারবেন। মাথায় রাখবেন অ্যারেঞ্জ এর বাংলা কি, আমরা বলি হচ্ছে সাজানো। আর আর সাজানোর ইংলিশ যদি ম্যাথের ভাষায় বলি, তাহলে আমরা বলবো পারমিটেশন। পারমিউটেশন।
পারমিউটেশন। এই বলেন তো পারমিউটেশন বাংলা আপনারা কি জানেন, বলেন, বা পারমিউটেশন বাংলা আপনারা কি জানেন? যারা জুমে যুক্ত আছেন এবং ফেসবুকে আছেন তারা কমেন্টস করেন, জুমে যুক্ত আছেন যারা তারা আমার সাথে কথা বলবেন। বলেন পারমিউটেশন বাংলা আপনারা কি জানেন? স্যার বিন্যাস। 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 মাথায় রাখবেন, বিন্যাসটা দিয়ে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। কিন্তু পারমিটেশন শব্দের অর্থ যদি আমি বলি সাজানো, তখন কিন্তু খুব সহজে ধরা যায়। এবং এইটা সাজানোর মানেটা কি, এইটা নিয়ে সুন্দর নোট এবং গল্প আছে। যখন আমার ক্লাস থাকবে আপনাদের সাথে এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে বলবো। তার মানে প্রশ্নে যদি অ্যারেঞ্জ কথাটা থাকে, তাহলে মাথায় রাখবেন সেটা কি করতে হবে, পারমিটেশন করতে হবে। আর এটা হচ্ছে লেটার্স পারমিটেশন, মানে বর্ণগুলোকে বিন্যাস করবেন বা বর্ণগুলোকে সাজাবেন। তাহলে কত ভাবে সাজাতে পারেন সেটা জানতে চাওয়া হয়েছে। সেইগুলো অর্থবহ হোক আর না হোক, হ্যাঁ বিন্যাস বলেছেন, তবে বিন্যাসটা দিয়ে সহজে বুঝবেন না। আজকে থেকে সবাই বলবেন বিন্যাসের আরেকটা সিনোনিম ইউজ করবেন, সাজানো। যেখানেই সাজানো আছে সেখানে কি আছে সেটা আমরা আমাদের যখন সিক্রেট ক্লাসটা আসবে তখন এই জিনিসগুলো আপনাদের সুন্দর করে নোট দিয়ে দিব। আমি একটু সাজানোটা বলি। ধরেন এ আর বি এই দুইটা লেটার্স কে আপনি কত ভাবে সাজাইতে পারবেন? দুইটা লেটার্স কে আপনি সাজাইতে পারেন, একটা হচ্ছে এ আর একটা বি। এ একটা ওয়ে হইতে পারে, আরেকটা ওয়ে কি বি এবং এ, এই দুইটা ওয়ে পারে, আর কিন্তু পারবেন না। ঠিক আছে, এরকম যদি তিনটা থাকে চারটা থাকে তখন কিভাবে করবেন এগুলো আমরা পরে বলবো। এখন জাস্ট লেটার্স পারমুটেশন কিভাবে করতে হয় তার সূত্রটা একটু বলি। সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল ইনটু q ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল ডট ডট যদি আরো থাকে সেগুলো। এখন p q r এইগুলো কি, আর n মানে কি সেটা আমরা বলছি। n মানে হচ্ছে ওই শব্দটার মধ্যে টোটাল লেটার্স কয়টা আছে সেটা আমরা দেখব, টোটাল লেটার্স সংখ্যা দেখব, লেটার্স। এন মানে হচ্ছে টোটাল লেটার্স। আর পি মানে কি, পি মানে কি, কিউ মানে কি, আর মানে কি, এগুলো হচ্ছে রিপিটেশন, মানে কতবার রিপিট হয়েছে সেইগুলো দেখবো। ওই লেটার্স এর ওই শব্দটার মধ্যে কোন বর্ণটা কতবার রিপিট হয়েছে সেটা আসবে। এবার আসেন আমরা একটু ব্যাং শব্দটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে সেটাকে যদি অ্যারেঞ্জ করি বা সাজাই, কতভাবে সাজানো যায় দেখেন। এই যে ব্যাংক শব্দটি, প্রথম কথা হলো আমরা এন এর মান বের করব। তার মানে এখানে আমরা দেখব যে কয়টি লেটার্স আছে সেটা। তার মানে 1 2 3 4 5টি লেটার্স আছে, তার মানে এন এর মান হবে কত, 5। এবার আসি কোনো রিপিটেশন আছে কিনা। যদি রিপিটেশন থাকে পি কিউ আর এদের মান লিখবো, আর না থাকলে নাই। দেখেন কোনো লেটার্স কিন্তু দুইবার আসে নাই, রিপিট হয় নাই, তার মানে রিপিটেশন নাই এখানে। সুতরাং এটা নিয়ে আমার মাথা ব্যথা না। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল, কারণ কোনো রিপিটেশন নাই তার মানে ভাগ হবে না। এখন অনেকের প্রশ্ন হয় যে আসলে ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি, সেটা তো বুঝি না। ফ্যাক্টোরিয়াল মানে আমি যদি সংজ্ঞাটা এরকম করে বলা হয় যে একটি সংখ্যা থেকে 1 পর্যন্ত যতগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তার গুণফলই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 থেকে 1 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 1 কমে কমে যেতে হবে। তাহলে 5 এর পরে কি হবে 4, 4 এর পরে কি হবে 3, তারপরে কি হবে 2, তারপরে হবে কি 1। তার মানে এদেরকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, আমরা পাবো 20, আর ওইখানে কত 6, 6 দুগুণে কত 12, তার মানে 120। আমরা কিন্তু আপনাদের লিখে দিব যে 8 ফ্যাক্টোরিয়াল থেকে 0 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত এই মানগুলো আপনার মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। তাহলে আমরা 120 ভাবে, 120 উপায়ে এই ব্যাংক শব্দটাকে লিখতে পারি। এখন সেইগুলোর অর্থ হোক আর না হোক ডাজেন্ট ফ্যাক্ট, আমার অর্থ হইতে হবে না, কিন্তু আমরা কত ভাবে সাজাতে পারবো, সর্বোচ্চ 120 ভাবে সাজাতে পারবো। এখন কোন ভাবে সাজাবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনার হাতে ওয়ে কয়টা আছে। এই যে একদম ভেরি সিম্পল একটা কোশ্চেন কিন্তু আমাদের 24-এর লাস্টের দিকে পরীক্ষায় করা হয়েছিল। এখন আমরা এখানে পি কিউ আর এর মান পাই নাই, আপনারা হয়তো অনেকে অপূর্ণাঙ্গ মনে করতেছেন। তাহলে আমি আরেকটা প্রশ্ন দেই, সেটাতে দেখেন, তাহলে আপনি বিষয়টা আরো বুঝে যাবেন যে পি কিউ এর ব্যবহারটা তাহলে কিভাবে হয়। এটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে আমাকে বলতে পারেন, যারা জুমে যুক্ত আছেন? না স্যার, সমস্যা নেই কোনো। নো। স্যার, স্যার PQR এর ওইটা একটু আগে একটু বুঝে দেন স্যার। হ্যাঁ বুঝাচ্ছি। আমি বলেন জুমে যারা যুক্ত আছেন, আমি বোর্ডে এটা কি লিখছি বলেন তো? কমিটি। 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 বানান ঠিক আছে তো? জি স্যার। সেটা বলে মানে এই যে কমিটি শব্দটি,
এই কমিটি শব্দটি যদি আপনি রিঅ্যারেঞ্জ করেন তাহলে কত ভাবে করতে পারেন, সেগুলো অর্থ হোক আর না হোক, মানে কমিটির মতো এরকম আরো ভিন্ন ভিন্ন শব্দ কতগুলো বানাইতে পারবেন এই কমিটির লেটার্স গুলো ব্যবহার করে। তাহলে সেটা হচ্ছে অক্ষর বিন্যাস, অক্ষর সাজাতে হবে। তাহলে ওই যে 9-10-এ রিঅ্যারেঞ্জ করছিলেন না, অনেকটা এরকম। তার মানে আপনি এইখানে যে লেটার্স গুলো আছে সেই বর্ণগুলোই ব্যবহার করতে পারবেন, বাহির থেকে নিয়ে আসা যাবে না বা কোনোটা কম ব্যবহার করা যাবে না। এই বর্ণগুলো ব্যবহার করে আপনি কতগুলো নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন, সেই শব্দগুলো অর্থ থাকুক আর না থাকুক, প্রশ্ন হচ্ছে কতগুলো তৈরি করতে পারবেন। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এটা লেটেস্ট পারমুটেশন মানে কি, আমাদের সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল ইনটু কি r ফ্যাক্টোরিয়াল। এই যে p q r n এইগুলা কই থেকে আসছে, কিভাবে ব্যবহার করব, কি না কি এইসব কিচ্ছু বুঝতেছেন না, এই বিষয়গুলো আমাদের শিডিউল ক্লাসে আমি বুঝাবো, সেখানে অনেক বিস্তর আলোচনা আছে, একদম পূর্ব মানে সম্পূর্ণ ইতিহাসটা আমরা এখানে বলবো। তাহলে একটু চেষ্টা করি, আমরা প্রথমে দেখি আমাদের n এর মান কত। n এর মান মানে কি, এই কমিটির মধ্যে কয়টা লেটার্স আছে, এই যারা জুমে যুক্ত আছেন বলেন কমিটির মধ্যে কয়টা লেটার্স আছে বলেন। 9টা। 2 9টা 3 স্যার। 4 5 6 7 8 9, তার মানে 9টি 9টা। লেটার্স আছে, তার মানে n এর মান হচ্ছে 9। এবার আসবো আমরা দেখি কোনো রিপিটেশন আছে কিনা, রিপিটেশন মানে একই বর্ণ একাধিকবার আছে কিনা। দেখেন আমরা প্রথমে এখানে একটু খেয়াল করি যে আমাদের এই জায়গাতে এম কয়বার আছে ভাই, 2 বার। 2বার আছে। 2বার। তার মানে আমরা এখানে বলতে পারি পি এর মানটা আমরা কত বলবো, পি এর মানটা বলবো 2। ঠিক আছে, তারপরে আরো কোনো রিপিটেশন আছে কিনা, আমরা এখানে দেখতে পাচ্ছি টি কয়বার আছে, টি আমরা 2 বার। দেখতে পাচ্ছি টি 2বার, তার মানে আবার তার মানে কিউ আসবে এবার, তার মানে কিউ কয় 2বার। আরো কোনো রিপিটেশন আছে কিনা, হ্যাঁ ই কয়বার আছে 2বার, তার মানে আর এর মানও এখানে আসবে। ঠিক আছে, যদি আরো কিছু থাকতো তাহলে আরো একটা আসতো পি কিউ আর তারপরে এস নিয়ে আসতাম, বিষয়টা হচ্ছে এইরকম। এখন জাস্ট মানগুলো বসিয়ে দিই, এন ফ্যাক্টোরিয়াল তার মানে এন এর মান 9, তার মানে 9 ফ্যাক্টোরিয়াল। তারপরে রিপিটিশন তার মানে পি এর মান 2 ফ্যাক্টোরিয়াল ইনটু পরেরটাও কি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু তারপরেরটাও কি 2 ফ্যাক্টোরিয়াল। এই বলেন বুঝতে পেরেছেন, জি স্যার। এইবার বিষয়টা ক্লিয়ার। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাকে একটু হেল্প করেন আপনারা। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তার মানে 2 ইন্টু 1 আর কি, ঘুরে ফিরে 2ই হবে। তারপরে আমি ভেঙে ভেঙে লিখি আপনাদের জন্য, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এগুলো, ওকে ফাইন। 9 ফ্যাক্টোরিয়াল মানে কি 9 ইন্টু 8 ইন্টু তারপরে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এইটা কাটাকাটি করলে আলটিমেট রেজাল্ট চলে আসবে। সবাই আমাকে লিখেন এটার আনসার তাহলে কত হচ্ছে। এই 2 দিয়া আমরা এই 2 কেটে দেই, এই 2 দিয়া আমরা এই 4 কে কাটি, থাকে 2, আবার এই 2 দিয়া আমরা এই 2 কে কেটে দেই। তাহলে আমাদের আর থাকছে কি, থাকছে হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3। এইটা ক্যালকুলেশন করলে আনসার যেটা আসবে সেটাই। বুঝতে পেরেছেন এবার, 45,360, তার মানে হাসি মধু। ঠিক আছে দেখেন তো 45,360। এক্স্যাক্টলি। ওকে ঠিক আছে তাহলে, তাই না? ওকে, এখন আপনার কিন্তু এভাবে না লিখলেও হয়, জাস্ট দেখবেন অনেক সময় আপনার এত বড় ক্যালকুলেশন যখন হয়ে যাবে তখন আপনার অপশনে এইভাবেই আনসার থাকবে, পুরাটা ক্যালকুলেশনের দরকার নেই, অনেক ক্ষেত্রে আনসারটা এভাবেই থাকবে বড় বড় ক্যালকুলেশন গুলোর ক্ষেত্রে। বুঝতে পেরেছেন, অমিত সাহা রাইট, ঠিক আছে, ইসরাত ঠিক আছে, ওকে ফাইন। তার মানে যারা জুমে যুক্ত আছেন তাদেরকে আবার একটু বলি, বলেন আপনারা লেটেস্ট পারমুটেশনের বিষয়টা কি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সটে যেতে পারি, কোশ্চেন নাম্বার 5। এবার দেখি কি বলছে, ইফ যদি দা ইন্টারেস্ট মানে সুদ অফ টাকা এম, এম টাকার সুদ এন্ড m%, তার মানে m টাকার সুদ m% হারে ইন 4 ইয়ার্স মানে 4 বছর পরে ইজ হয় টাকা m, দেন তাহলে m সমান ওয়াট। কি অবাক হয়েছেন না, সবই m, আপনি কোনো কিছুই ধরতে পাচ্ছেন না ঠিকঠাক মতো, তাই কি না? এক্স্যাক্টলি। টাফ। আচ্ছা, খুবই সিম্পল একটা কোশ্চেন, পরীক্ষার হলের জন্য আপনার জন্য খুবই কঠিন হয়ে যেতে পারে। এটা সিম্পল ইন্টারেস্টের খুব সহজ একটা কোশ্চেন, আমি পুরো জিনিসটা আপনাকে ভেঙে বুঝিয়ে দিব যে আপনি কিভাবে ভাবার্থটা করবেন। দেখেন আমি কিন্তু অলরেডি ভেঙে ভেঙে বলছি। তো প্রথমে আমরা যে কাজটা করি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা সূত্র ইউজ করবো, আর কোনো সূত্র ইউজ করবো না। সেই সূত্রটা হচ্ছে
আই আই ইকুয়াল পি আর এন, পি আর এন, আর আর এর নিচে এখানে কি আছে 100। ওকে 100 ফাইন। এখন পি আর এন মানে হচ্ছে পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, আর আই মানে ইন্টারেস্ট, আর এন মানে নাম্বার অফ টাইম। এইগুলো আমি আমার শিডিউল ক্লাসে সম্পূর্ণরূপে ভেঙে দিব। এই একটা সূত্রে আপনি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যবহার করবেন, আর কোনো সূত্র দরকার নেই, যে কোনো অঙ্ক থাকুক। ওকে, এক্সেপশনাল যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলাদা করে কথা বলবো। এবার আসেন, আমাদের এই জায়গায় বুঝতে হবে কি জানতে চাওয়া হয়েছে, আবার একটু ভালো করে খেয়াল করেন। ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এম, বলেন তো প্রথম এমটা কি রিপ্রেজেন্ট করতেছে, প্রথম এমটা কি বোঝাচ্ছে এখানে? ইন্টারেস্ট ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এম, বলেন তো প্রথম এমটা কি বোঝাচ্ছে এখানে? প্রিন্সিপাল প্রিন্সিপাল না, Principal. এই প্রথম এমটা হলো এখানে প্রিন্সিপাল প্রিন্সিপাল বা আসল। তার মানে ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এম, এম টাকার ইন্টারেস্ট এন্ড M%, তার মানে দ্বিতীয় এমটা হলো রেট, Rate. সুদের হার। তাহলে এম টাকার M% হারে ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স, ইন মানে হলো পরে, হ্যাঁ 4 বছর পরে, এন 4 বছর পরে ইস টাকা হয়, টাকা কি এম, তার মানে এই লাস্টের এমটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট প্রিয় ভাই ও বোনেরা, বাংলা অর্থটা বুঝতে পেরেছেন? যারা ভালো ট্রান্সলেশন করতে পারেন তাদের জন্য আমি বলবো, তাদের আরো ভালো করার জন্য অ্যাপোজিটিভের ব্যবহারটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে ধরতে পারবেন। তাহলে এম টাকার M% হারে 4 বছর পরে যদি সুদ এম টাকা হয় দেন তাহলে এম সমান কত? আমরা এখন জাস্ট এই সূত্রে মানগুলো বসিয়ে দিব, আর কোনো কাজ কিন্তু আমাদের এখানে নেই ভাই, সিরিয়াসলি আর কোনো কাজ নেই। এবার আসেন, তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে হলো এম টাকা। তাহলে আসেন আমার রেট অফ ইন্টারেস্ট কত? M%। তারপরে আসেন নাম্বার অফ ইয়ার কত? 4 ইয়ার্স। জানতে চাওয়া হয়েছে আমাদের তারপরে ইন্টারেস্টটা কত? সেও টাকা এম। এখন ভাই আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই, তাহলেই হয়ে যাচ্ছে এখানে, আর কোনো আলাদা চিন্তা করার দরকারই নেই। তাহলে বলেন আমার ইন্টারেস্ট কত? এই যারা জুমে যুক্ত আছেন আমাকে বলেন আয়ের মান, ইন্টারেস্ট কত হবে? এম এম। ওকে, থ্যাংক ইউ। বলেন প্রিন্সিপাল পি, পি এর মান কত হবে? এম M. ওয়াও, ফ্যান্টাস্টিক। তারপরে আর এর মান কত পার্সেন্ট? এম হবে M% কথার অর্থ হলো M/100, এই জন্য এখানে আমরা 100 লিখে রাখছি আগে, তাই M/100 ইন্টু এন এর মান কত বলেন? 4 ফোর এই আপনার ম্যাথ শেষ। এখন জাস্ট আপনি নর্মাল ক্যালকুলেশন করেন, এই ম্যাথটা ভাই একাধিকবার রিপিট হয়েছে, এটা আমাদের আমাদের লেকচারের ইন্টারেস্টের যে লেকচার টিচার ডিসকাশনে সেটা আছে, এম না লিখে ওখানে এক্স ছিল, ঠিক আছে? সামনে কিন্তু আপনার অন্য কিছু চেঞ্জ হয়ে আসতে পারে, এটা চোখের পলকে কিভাবে আনসার করবেন আমি সেটাও বলতেছি। এখন দেখেন এই এম আর এই এম আমরা উভয় পাশে এম দ্বারা ভাগ করে সরাতে পারি কিনা, এটা বুঝেন না এমন কেউ আছেন? বুঝতে পেরেছেন? তাহলে এখন 4 দিয়ে 100 কে কাটি, কত হবে? 20। 25 এবার আসেন আলটিমেট ক্যালকুলেশন যদি আমরা করার পর এখন আমাদের কি থাকছে এখানে সেটা একটু লিখি। আমাদের এই পাশে থাকছে হচ্ছে 1, কারণ এম দিয়ে এম কে ভাগ করলে 1ই হবে। আর এই পাশে থাকছে হচ্ছে আমাদের M/25। এখন পরের ক্যালকুলেশনটা যদি করতে চাই একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আর আর গুণ করব। আর আর গুণ করলে এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে এই এম দ্বারা এই 1 কে গুণ করলে হবে এম সমান এই 1 দ্বারা এই 25 কে গুণ করলে হবে কত? 25। তার মানে আমরা এম এর মান কত পেয়েছি? 25। বুঝতে পেরেছেন কিনা? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? নো ওকে, এখন পরীক্ষায় আসলে এই কোশ্চেন চোখের পলকে কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনি জাস্ট 100 কে বছর দিয়ে ভাগ দিয়ে দিবেন, বছর দিয়ে ভাগ দিবেন। এখানে বছর কত? 4, 4 তাহলে আনসার কত? 25। তার মানে এম এর মান কত আসবে? 25। তাহলে এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আপনার খুব দ্রুত ক্যালকুলেশনের ওয়ে যেটা হলো সেটা হচ্ছে 100 কে বছর দিয়ে ভাগ দিলেই আনসার হয়ে যাবে। এবার আসেন, তাহলে আমি যদি কোশ্চেনটা এমন করে বলি যে বলেন এই কোশ্চেনটার আনসার তাহলে কি হতে পারে? আমরা যদি এখানে 4 বছর না দিয়ে, 4 বছর না দিয়ে ধরেন আমরা এখানে 4 বছর দিলাম না, এখানে ধরেন আমি 5 বছর দিলাম, তাহলে বলেন আনসারটা কি হবে? চোখের পলকে বলতে হবে 20. 20 20। এই তো, তার মানে পরীক্ষার হলে চেঞ্জটা আসলে আসলে এতটুকুই আসবে। এম এর মান কত হবে? 100 কে বছর কত আছে? 5, তার মানে 5 দিয়ে ভাগ করলে যেটা আসে তার মানে আনসার হবে কত? 20। সামনে আপনি অপেক্ষায় থাকেন, এইভাবে আসবে, এতটুকু চেঞ্জই করবে পরীক্ষার হলে।
ওকে, নিশাত আহমেদ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি নিজেও ভালো আছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আসি। আহ দেখি আমরা পরে কি বলছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেনটা বলে ফেলেন খুব দ্রুত। স্যার আগের প্রশ্নে যে এই সবগুলোতে আছে, এরকমই প্রশ্নে শুধু এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে? মানে সব এক্স্যাক্টলি, জায়গায় যখন এটা থাকবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। যখন সেম ভেরিয়েবল থাকবে সবগুলো, তখনই কেবল এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। কেমন, বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবার আসেন তারপরে দেখি কি বলছে তারা। তারা বলতেছে যে ফাইন্ড দা টু কনজিকিউটিভ ইন্টিজার। কনজিকিউটিভ মানে হলো ধারাবাহিক সংখ্যা, তার মানে ফাইন্ড খুঁজে বের করতে বলছে দুইটি, দুইটি কনজিকিউটিভ ধারাবাহিক ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা খুঁজে বের করতে বলছে। দা ডিফারেন্স বিটুইন হুজ স্কোয়ার ইজ 47। ওই দুই সংখ্যার বর্গের পার্থক্য 47 হলে সংখ্যা দুইটি কত আমাদের কাছে সেইটি জানতে চাওয়া হয়েছে। অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসছে। তার মানে আমি কি প্রথমে রিটেনের মতো করে বেসিকটা আলোচনা করে দেখাবো, না ডিরেক্ট শর্টকাটটা বলে দিব, কোনটা? হ্যাঁ, আগে বেসিকটা আলোচনা হোক। আচ্ছা, বেসিকটা। তাহলে তারা দুইটা কনজিকিউটিভ ইন্টিজার জানতে চাইছে। তাহলে কনজিকিউটিভ ইন্টিজার মানে কেমন হয়? ধারাবাহিক সংখ্যা, প্রথম সংখ্যাটা 1 হলে তারপরে 2, তারপরে 3, তারপরে 4, ডট 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 পজিটিভ ইনফিনিটি, এটাই হলো কনজিকিউটিভ ইন্টিজার। ঠিক আছে, কনজিকিউটিভ ইন্টিজারের পার্থক্য অলওয়েজ কত হয়? 1 হয়। অলওয়েজ কি হয়? 1 হয়। ওকে, এইবার আসেন, আপনি যদি প্রথম সংখ্যাটা না জানেন তাহলে ধরবেন এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? যারা জুমে যুক্ত আছেন বলেন, দ্বিতীয় সংখ্যাটা তাহলে কি হবে? এক্স প্লাস ওয়ান এক্স প্লাস এক্স ওয়ান। প্লাস X + 1। ওয়ান, তারপরে সংখ্যাটা হবে এক্স প্লাস টু, টু। ডট ডট এভাবেই যাবে, তাই কিনা ভাই? এবার আসেন, জি স্যার। আমরা আমাদের প্রথম সংখ্যাটা জানি না, ধরে নেই লেট আমাদের ফার্স্ট নাম্বার যেটা সেটা আমরা একটু ধরে নেই এখানে। হ্যাঁ, নাম্বার আমরা ধরে নিলাম, ধরেন এক্স। তাহলে সেকেন্ড নাম্বার যেটা আছে সেটা কত হবে? কথা বলেন, কত হবে? এক্স প্লাস ওয়ান। X + 1। এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এক্স প্লাস ওয়ান। এবার বলেন কোন সংখ্যাটা বড়, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার দ্বিতীয়টা। এক্স্যাক্টলি, দ্বিতীয়টা। এই জিনিসটা আপনারা নিশ্চয়ই জানেন, এর আগের ক্লাসেও আমি বলছিলাম, যখনই চলক ধরা হয় তখনই সমীকরণ দাঁড় করাইতে হয়, বলি নাই ভাই? জি স্যার। তাহলে বলেন আমরা কার সমীকরণ দাঁড় করাবো? এটা কিন্তু এই প্রশ্নে বলা আছে, আর এইটাই আপনাকে ধরতে হবে। কার সমীকরণ দাঁড় করাবো? স্যার এদের স্যার, যে দুইটা নাম্বার স্কয়ার ওই বলা আছে, দুইটা এই দুইটা নাম্বার। নাম্বারের বর্গের পার্থক্য কত? বর্গের 47। তাহলে আমার সমীকরণের এই পাশে হবে কত? 47। তার মানে ওই 47। দুইটি সংখ্যার বর্গ করব। বলেন কোন সংখ্যার বর্গ আগে লিখবো? X + 1। এক্স প্লাস ওয়ান। হ্যাঁ, কারণ এক্স প্লাস ওয়ান হচ্ছে এখানে বড়। তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার, স্কোয়ার। এই দুইটি সংখ্যার বর্গের পার্থক্য 47, আর সেটি আমরা কিন্তু এখানে লিখছি। আর কিচ্ছু না ভাই, বুঝেন না এমন কেউ আছেন? একদম সিম্পল না? এবার আমরা নর্মাল ক্যালকুলেশনটা করি। এটা রিটেন এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এই অংশটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে কি? এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, বি মানে 1, প্লাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, তারপরে কি আছে? মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি 47। এটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। এবার আসেন আমরা একটু বিয়োগ করে দিই, এই এক্স স্কোয়ার প্লাস আর এই এক্স স্কোয়ার মাইনাস বিয়োগ করে সরিয়ে দিলাম। তাহলে আমাদের আর এখানে কি থাকছে? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 2x প্লাস এখানে 1 আর এখানে 47। তাহলে আমরা উভয় পাশ থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে 2x সমান ওইখানে কি 46 হবে কিনা ভাই? ওকে, এখন আমরা কি করব? উভয় পাশে 2 দ্বারা ভাগ করে দিব, তার মানে x ইকুয়াল 46 ডিভাইডেড 2। তার মানে এখন আমরা বলতে পারি x এর মান 2 দিয়ে ভাগ করলে 2 কে 2, আর এখানে 2 দুগুণে কত 4, আর এখানে কত 3। তার মানে আমরা আমাদের প্রথম সংখ্যাটা, দ্যাট মিন্স x এর মান পেয়ে গেলাম, মানে প্রথম সংখ্যাটা, এই যে x এর মান প্রথম সংখ্যা সেটা হচ্ছে আমাদের কত? 23। বলেন দ্বিতীয় সংখ্যা তাহলে কত হবে? 24। প্লাস 1। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা পাচ্ছি 24। এই তো আমাদের সেই দুইটি ধারাবাহিক সংখ্যা, যে দুইটি ধারাবাহিক সংখ্যা তারা আমাদের কাছে জানতে চেয়েছিল। তাহলে একটি হচ্ছে 23, আরেকটি হচ্ছে 24। এই দুইটাই হচ্ছে আমাদের সেই দুইটা ধারাবাহিক সংখ্যা, এবং যাদের বর্গের পার্থক্য কত? 47। তার মানে 24-এর বর্গ আর 23-এর বর্গ করলে কত আসবে? 47 আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাথ তো আমরা একটা মোটামুটি ভালো সময় নিয়ে করেছি,
কিন্তু পরীক্ষার হলে এই ম্যাথ আপনার করার জন্য সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড সময় বরাদ্দ। আপনি অবাক হইতে পারেন, হাউ ইজ পসিবল? ইয়েস, দিস ইজ অ্যাবসলিউটলি পসিবল। কেন? কারণ হচ্ছে, আসেন এইবার আমরা একটা মানে জাস্ট ওয়াও ক্যালকুলেশন দেখি কেমন করে। আমি ভোটটা এভাবেই থাক। এখন দেখেন কোন অপশন এই ধরনের ম্যাথ, জাস্ট এই স্ট্রাকচারের ম্যাথ যদি থাকে, তাহলে এই স্ট্রাকচার বলতে কি, দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য যদি থাকে, তাহলে আপনি দেখবেন কোন অপশন যোগ করলে 47 হয়। দেখেন তো, অপশন সি যোগ করলে 47 হয় কিনা। তার মানে যে অপশন দুইটা যোগ করলে 47 হবে, 23 এবং 24, এই দুই যদি যোগ করেন তাহলে কত হয়? 47 হয়। তাহলে এটি অ্যান্সার হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আরো জোরে বলেন না, এবার বলছেন কেন? আমিও একটু শুনি। স্যার জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তার মানে আমরা এই ধরনের যত ম্যাথ, এই ধরনের অনেক ম্যাথ আসছে পরীক্ষায় জাস্ট ফিগার চেঞ্জ করে। আজকের পর থেকে আপনি কখনো এইভাবে দেখবেন না, করবেন না। আপনার বেসিক ক্লিয়ার। আপনি জাস্ট দেখবেন কোন অপশন দুটো যোগ করলে ওই সংখ্যাটা পাওয়া যায়, বর্গের পার্থক্য, সেটাই আনসার। স্যার শুধু বর্গের পার্থক্যের ক্ষেত্রে স্যার এটা কাউন্ট হবে স্যার? জি ভাই, স্যার শুধু বর্গের পার্থক্যের ক্ষেত্রে কি এক্স্যাক্টলি শর্টকাটটা ইউজ হবে? এক্স্যাক্টলি আমি তো সেটাই বলতেছি। প্রত্যেকটা ম্যাথ এক একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে তৈরি হয়। এই স্ট্রাকচারটা যদি ধরতে পারেন, তাহলে এই স্ট্রাকচারে যত ম্যাথ আসবে এইভাবেই করবেন। যেমন এটা একটা স্ট্রাকচার কি, দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য এমন যদি হয়, তাহলে যে অপশন দুইটা যোগ করলে ওই বর্গের পার্থক্য সমান হবে, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, এটা অনেকভাবেই করা যায়। আমরা জাস্ট বেসিক, অ্যাবসলিউট বেসিকটা আর এখানে খুব দ্রুত কিভাবে করবেন সেটা এই দুটো আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এবার আসেন দেখি পরে কি বলছে। বিশাল বড় একটা কোয়েশ্চেন, বাংলাদেশ ব্যাংক এড এর কোয়েশ্চেন এটা। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক লাস্ট এড এর কোয়েশ্চেন। বাংলাদেশ ব্যাংক লাস্ট এড এর কোয়েশ্চেন কি বলছে? দা প্রফিট আর্ন, মানে মূল কি হয়, আপনার লাভ আর্ন করেন কি করে? বাই সেলিং, বিক্রি করে। কি বিক্রি করে? এন আর্টিকেল, একটি পণ্য বিক্রি করে আপনি প্রফিট করেন। ফর টাকা 900, তার মানে 900 টাকায় একটা পণ্য বিক্রি করে আপনি প্রফিট করেন। সেই প্রফিটটা ইজ হয়, কি হয়? ডাবল, মানে দ্বিগুণ হয়। কার দ্বিগুণ? কিসের দ্বিগুণ? দা লস ইনকার্ড, লসের দ্বিগুণ হয়। কেমন লসের দ্বিগুণ? ওয়েন, যখন দা সেম আর্টিকেল, ওই একই পণ্য যখন ইজ সোল্ড, বিক্রি করা হয় ফর টাকা 450। তার মানে একই পণ্য 900 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, সে একই পণ্য যদি 450 টাকায় বিক্রি করেন, তাহলে তার দ্বিগুণ লস হয়। তার মানে লাভ যত হয় তার দ্বিগুণ লস হয়। কখন? যখন ওই সেম পণ্যটাই 450 টাকায় বিক্রি করেন। এট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল, তাহলে ওই আর্টিকেলটার প্রাইস কত হওয়া উচিত? বি সোল্ড, বিক্রয় মূল্য কত হওয়া উচিত? টু মেক 25% প্রফিট। তার মানে ওই পণ্যটা 25% প্রফিটে যদি বিক্রি করেন, তাহলে তার বিক্রয় মূল্য কত হওয়া উচিত? আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। যারা জুমে যুক্ত আছেন আমাকে একটু দয়া করে বলেন, প্রশ্নটা কি বুঝেছেন? বুঝতে পারছি স্যার। এইবার আসেন তাহলে আমরা সমাধানে আসি। আমি একদম বেসিকটাই আগে বলি। আমাদের জানতে চাওয়া হয়েছে কি ভাই? এটা কি বুঝতে পারছেন কি জানতে চাইছে? কথা বলেন, কি জানতে চাইছে? 25% লাভে বিক্রি করলে 25% কত লাভে লাভ হবে? বিক্রি করতে হইলে কত টাকায় বিক্রি করতে হবে? তার মানে বিক্রি আমাদের কাছে সেলস প্রাইসটা জানতে চাইছে, তাই তো? জি স্যার, সেলিং প্রাইস। 25% প্রফিটে, এট 25% প্রফিটে আমাদের কাছে সেলিং প্রাইস জানতে চাইছে। ভাই, প্রফিটে সেলিং প্রাইস বের করতে গেলে অফকোর্স একটা বিষয় আপনার আগে জানতেই হবে, সেটা যদি না জানেন আপনি কখনোই বের করতে পারবেন না। সেটা কি বলেন তো? ক্রয় মূল্য। কস্টিং প্রাইস। অ্যাবসলিউটলি রাইট। আপনি ক্রয় মূল্য যদি না জানেন, তাহলে কখনোই লসে এবং লাভে বিক্রয় মূল্য বের করতে পারবেন না। তার মানে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে এই ম্যাথের কি বের করা? আমাদের প্রথম যে স্টেপটা, আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে এই ম্যাথের কস্ট প্রাইসটা বের করা। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইসটা আমরা জানি না, সেটা ধরে নেই। লেট আমাদের এখানে কস্ট প্রাইস সমান ধরে নিলাম টাকা এক্স, টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস।
তো আমি তো বলছি একটি চলক ধরেছেন, দ্যাট মিন্স আপনাকে একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে। প্রশ্ন হচ্ছে এখানে কার ইকুয়েশন দাঁড় করাবো, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা ধরতে না পারলে আপনার জন্য কিন্তু বিপদ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদের, আপনাদের আপাতত ধরতে হবে না, আমি ধরিয়ে দিচ্ছি। এখানে ইকুয়েশন যেটা হবে সেটা হচ্ছে, তারা বলতেছে প্রফিট যত হয় লস, জি প্রফিট স্যার। যত হয় তার দ্বিগুণ নাকি লস হয়। তার মানে এই দুইটা সমান করতে গেলে, প্রফিট এবং লস সমান করতে গেলে লসের সাথে দ্বিগুণ করে দিলে প্রফিট এবং লস পরস্পর সমান হবে। তারা প্রশ্নে বলে দিছে 900 টাকা একটি পণ্য বিক্রি করলে যত লাভ হয়, এই একই পণ্য 450 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লস হয়, তার মানে দ্বিগুণ লস হয়। তাহলে এই জায়গায় কিন্তু দ্বিগুণ আছে প্রফিট। এটাকে যদি আমি সমান করতে চাই, তাহলে লস যা আছে তার সাথে দ্বিগুণ করে দিলে এই দুইটা পাশ পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে সমান যাবে। হয়ে যাবে। তার মানে আমার এখানে প্রফিট এবং লস এই দুইটার ইকুয়েশন তৈরি করতে হবে। প্রফিট সমান লস, তবে লস কি দ্বিগুণ। যদি দ্বিগুণ না বলে এটা বলতো 900 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 450 টাকায় বিক্রি করলে ঠিক তত লস হয়, যদি সেটা বলতো তাহলে ডিরেক্ট বলতাম প্রফিট ইকুয়াল লস। কিন্তু যেহেতু দ্বিগুণ বলছে, তাই প্রফিট এর সমান করতে গেলে লসের দ্বিগুণ হইতে হবে। যদি 3 গুণ বলতো, তাহলে প্রফিট এর সমান করতে গেলে আমার লসের 3 গুণ করতে হতো। ইয়েস, আমরা পেয়ে গেলাম আমাদের ইকুয়েশনের মূল জায়গাটা। এইবার আপনাকে বুঝতে হবে, পেয়ে গেলেই হবে না, আমাকে জানতে হবে লস কিভাবে বের করতে হয় এবং প্রফিট কিভাবে বের করতে হয়, লস পার্সেন্টেজ এবং প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। তাহলে দেখেন, আমরা এখানে লস কিভাবে বের করব, প্রফিট কিভাবে বের করবে সেটা আমরা সবাই জানি। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বের হবে প্রফিট। আর লস বের হবে কিভাবে, কস্ট প্রাইস বড় থাকবে লসের ক্ষেত্রে, মাইনাস সেলিং প্রাইস। বুঝতে পারছেন? স্যার। ওকে, এখানে আরো বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমাদের ক্লাসগুলোতে বলবো, শিডিউল ক্লাসগুলোতে। এবার আসেন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। আমাদের প্রথমে হচ্ছে প্রফিট কত, 900 টাকায় বিক্রি করলে আমাদের প্রফিট হয় যত, তার মানে আমাদের প্রথমে সেলিং প্রাইস যেটা সেটা হলো 900 টাকা। তার মানে আর কস্ট প্রাইস তো আমরা ধরেই নিয়েছি কত, এক্স টাকা। তাহলে আমরা প্রফিটটা কিভাবে পাবো, 900 সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হচ্ছে মাইনাস এক্স। এক্স এটা নাকি ওয়ান। সমান হবে লসের দ্বিগুণ। তাহলে লসের ক্ষেত্রে আমার সেলিং প্রাইসটা কত, 450, কিন্তু কস্ট প্রাইস কিন্তু ঠিক সেই এক্স টাকায় আছে। তাহলে আমার লস কিভাবে বের হবে, কস্ট প্রাইস কত এক্স মাইনাস সেলিং প্রাইস কত 450। এই যে লসটা এটা প্রফিটের দ্বিগুণ, তার মানে আমার এই দুইটা পাশে এখন সমান করতে গেলে কি করতে হবে, এই লসের সাথে দ্বিগুণ করে দিতে হবে। ইয়েস, এইবার সমান হয়ে গেল। এখন এইখান থেকে এক্স এর মান বের হয়ে আসবে, তার মানে এক্স এর মান বের হয়ে আসা মানে কি, কস্ট প্রাইস বের হয়ে আসবে। ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই ক্যাটাগরির মেয়ে সব সময় পরীক্ষায় আসে, সব সময়। তাহলে এখানে 2x যে কোনো পরীক্ষায়, আর 450-এর দ্বিগুণ কত, 900। এবার আসেন আমরা এভাবে একটু লিখি যে এখানে কি মাইনাস এক্স, তারপরে এই পাশে নিয়ে আসলে -2x, আর এই পাশে -900 -900। আমি একটু ভেঙে ভেঙে লিখছি, এভাবে যদিও লেখা দরকার নেই। -3x, আর এখানে কত -1800। তাহলে মাইনাস মাইনাস আপনার থাকবে না, এগুলো ভাগ হয়ে চলে যাক। অতএব এক্স্যাক্টলি আমি পাচ্ছি হচ্ছে 3x সমান 1800। এই 1800 জিনিসটাকে আমি একটু অন্যভাবে লিখি, কেন লিখবো, কারণ একটাই আপনাকে একটা আলাদা একটা কিছু শিখাবো, সেই জন্য এখানে কিভাবে লিখছি দেখেন, 900 প্লাস 2 ইন্টু 450। কেন এভাবে লিখলাম এটা আমি পরে শিখাচ্ছি, কেন এভাবে লিখলাম। আসলে এটা এখানেই লেখার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছা করে আপনাদের এই জায়গাটা এভাবে লিখছি, একটু পরে থাক, এটা আলাদা করে রেখে দেন, এই লাইনটা এটা আলাদা করে রেখে দেন। আমরা এখন ডিরেক্ট বলে দেই যে এক্স এর মান কি আসবে, 1800কে আমরা 9 দিয়ে ভাগ করি, তার মানে আমরা 9 না 3 দিয়ে ভাগ করবো। তিন দিয়ে 1800কে ভাগ করুন। 3 দিয়ে ভাগ করলে আমাদের আসছে হচ্ছে 318, দ্যাট মিনস 600। এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে 600 টাকা। এক্স এর মান 600 টাকা, তার মানে আমার কস্ট প্রাইস হয়ে গেল। এবার আসেন এই লাইনটা যেটা আমি এক্সেপশনাল স্টার দিয়ে রাখছি সেটা ইচ্ছা করে এইভাবে লিখছি, আপনাকে অন্য কিছু শিখাবো তাই। এবার আসেন আমরা আমরা আমাদের কস্ট প্রাইস পেয়ে গেলাম। কস্ট প্রাইস এখানে আমরা বলতে পারি 600 টাকা। এবার আসেন কত পার্সেন্ট প্রফিটে সেলিং প্রাইস বের করতে বলছে, এট 25% প্রফিট। এই 25% প্রফিটে আমার সেলিং প্রাইসটা কত সেটা জানতে চাইছি। বলেন তো 25% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত হবে, 25% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত হবে?
125%। 125%। 10% লসে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত হবে? 90%। ঠিক আছে, 90%। 25% লসে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত হবে? 75%। 75%। একইভাবে 30% লাভে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত হবে? 130%। 130%। তাহলে আমরা একটা কাজ করে ফেলি। 25% মানে কি? 125 বাই, মানে 25% লাভে যদি আমি সেলিং প্রাইস বের করতে চাই তাহলে 125%, তার মানে 125 ডিভাইডেড 100 ইন্টু 600। তাহলে এই 2 শূন্য কেটে দেন। তাহলে 125কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 5 6 30, 36, তার মানে কত? 750। দেখেন ঠিক আছে কিনা? জি স্যার। ইয়েস, ঠিক আছে, 750 টাকা। তাহলে আমার সেলিং প্রাইসটা কত? 750 টাকা। এবার আসেন আমরা খুব দ্রুত কিভাবে করব। এই ধরনের ম্যাথ যদি থাকে, যদি আপনার কাছে শুধু কস্ট প্রাইস জানতে চাই, শুধু যদি কস্ট প্রাইস জানতে চাই, এই ম্যাথ ধরেন আপনার সেলিং প্রাইস জানতে চাই নাই, 25% প্রফিটে সেলিং প্রাইস জানতে চাই নাই, শুধু যদি কস্ট প্রাইস বের করতে বলে, তাহলে এই ধরনের ম্যাথ গুলোর ক্ষেত্রে কস্ট প্রাইস বের করার যেটা হবে সূত্রটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট সেলিং প্রাইস যেটা আছে, ফার্স্ট সেলিং প্রাইস প্লাস 2 ইন্টু সেকেন্ড সেলিং প্রাইস। 2 ইন্টু কেন? ওইখানে 2 বলছে দেখে তাই, আর 1 প্লাস 2। এখন বলতে পারেন এগুলা কই থেকে পাচ্ছেন? এই লাইনটা এই জন্য এভাবে লিখতে বলছিলাম। ঠিক আছে, যে এই যে 18,900 এবং 2 ইন্টু 250 কেন? তার মানে এখানে 1 অলওয়েজ থাকবে। এবার বোঝার চেষ্টা করেন সূত্রটা। এখানে 1 অলওয়েজ থাকবে, আর 2 এখানে কই থেকে আসছে? এই 2 আর এই 2, ওই যে প্রফিট যত তার দ্বিগুণ লস। যদি 3 বলতো তাহলে এখানে 3 হতো, যদি 4 বলতো তাহলে এখানে 4 হতো। তাহলে আমরা দেখেন কস্ট প্রাইসটা বের করে ফেলছি। আমাদের প্রথমে হচ্ছে কত? 900 প্লাস তারপরে 2 ইন্টু 450 ডিভাইডেড 1 প্লাস 2। ক্যালকুলেশন করলে পাচ্ছেন হচ্ছে কত টাকা? 600 টাকা। আমার কস্ট প্রাইস চলে আসলো। এবার আমার সেলিং প্রাইস, এখন সেলিং প্রাইস বের করতে বলছে 25% প্রফিটে। তাহলে এট 25% প্রফিট যদি হয় তাহলে আমার সেলিং প্রাইস যেটা হবে, সেলিং প্রাইস হবে এই 600 এর 125%, 125 বাই 100। দেখেন আপনার আগে আমরা অনেক সময় নিয়ে ক্যালকুলেশন করছি, এখন জাস্ট আমরা 30 সেকেন্ডে এই ক্যালকুলেশনটা শেষ করে দিয়েছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন বলেন? জি স্যার। রিপিট, কাইন্ডলি এখন রিপিট। এখন আগে বলেন, এই রিটেন স্ট্রাকচার যেটা দেখাইলাম এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই, বুঝতে আছে? না স্যার। ওকে। নো নো। এখন এমসিকিউ এর জন্য কস্ট প্রাইসটা বের করতে হয় কিভাবে, সেই সূত্রটা কি বুঝছেন? এই যে এখানে দেখেন না, 900 প্লাস 2 ইন্টু 450 মানে লসের সেলিং প্রাইস পাইছেন। 900 প্লাস 2 ইন্টু লসের সেলিং প্রাইস ডিভাইডেড 1 প্লাস 2। 1টা অলওয়েজ থাকবে, আর 2টা হলো কত গুণ বলছে সেই গুণের উপর ডিপেন্ড করবে। যদি 3 গুণ বলতো তাহলে 3 বলতাম, 1 প্লাস 3 হইতো, আর উপরে কি হতো? 3 হইতো। বুঝতে পারছেন কিনা বিষয়টা? কস্ট প্রাইসের জি সূত্রটা এখান জি। থেকে বের করে নিয়ে আসছি ভাই, আর কিচ্ছু না। এখন আমরা যদি এটা আরো দ্রুত এমসিকিউতে করতে চাই, আরো দ্রুত যদি আপনি এমসিকিউতে করতে চান তাহলে কি করতে পারেন? ডিরেক্ট সেলিং প্রাইস। তাহলে ডিরেক্ট সেলিং প্রাইস যদি বের করতে চান তাহলে আপনি এটা চিন্তা করে ফেলেন, কস্ট প্রাইসটা আগে বের করেন। কত? আপনি তো জানেন 900, আর প্রফিট হয়েছে কত? তার দ্বিগুণ লস হয়েছে। তাহলে 2 ইন্টু লসের সেলিং প্রাইস, লসের সেলিং প্রাইস কত? 450 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস 2 গুণ, 1 প্লাস 2 গুণ ইন্টু 125%, মানে 125 বাই 100। বাই ইহা ক্যালকুলেশন করলেই তো আপনার রেজাল্টটা চলে আসতেছে। এখানে কত? 1800, আর এখানে কত? 3, আর এখানে 125 ডিভাইডেড এখানে কত? 100। এই 200 কেটে দেন, আর এই 3 দিয়া আপনি চাইলে এই 18 কাটেন। 300 কত? 18, তার মানে 6 ইন্টু 125, 6 ইন্টু 125, 750। বলেন সুপার অ্যাডভান্স ক্যালকুলেশন বুঝছেন কিনা? জি। এটা ভাই আপনি কখন পারবেন? এটা কখন পারবেন? যখন আপনার পুরো বেসিকটা ক্লিয়ার হবে। দেখেন আমি একটা বাংলাদেশ ব্যাংক এডির একটা কঠিন কোয়েশ্চেন দেখাইলাম, আমার ফেসবুক লাইভের অডিয়েন্স কমে গেল, 50% কমে গেল। মানে এর আগে কোয়েশ্চেন দেখাচ্ছিলাম তখন কিন্তু লাফে লাফে বাড়তেছিল, আর এখন সবাই পালাইছে। ঠিক আছে, মানে আমি অবাক হয়ে যাই, এই জন্য কঠিন কোয়েশ্চেন আমার দেখাইতে ইচ্ছা করে না। মানে কঠিন স্যার এটা কোয়েশ্চেন লসের সেলিং প্রাইসের সাথে যত গুণ বলা থাকবে মানে। অলওয়েজ লসের সেলিং প্রাইসের সাথে হবে, অলওয়েজ লসের সেলিং প্রাইসের সাথে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার।
আমি আর কোনোদিন আমি আর কোনোদিন বাংলাদেশ ব্যাংক এডিট এরকম বড় বড় ভলিউমের কোয়েশ্চেন আর লাইভে কোনোদিন নিয়ে আসবো না, ঠিক আছে? অসাধারণ একটা জিনিস শিখাইলাম, যেটা থেকে সবসময় কোয়েশ্চেন হয় পরীক্ষায়, সব সময় দেখবেন যত লাভ তত প্রফিট, অথবা যত প্রফিট তার 3 গুণ 4 গুণ লাভ, বা এরকম বলে এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা এইভাবে খুব দ্রুত করে ফেলবো। এবার আসেন পরে স্যার যাই, অনেক স্যার হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা ছিল এই যে এই মাত্র যে আমরা ক্যালকুলেশনটা করলাম, এটা স্যার কস্ট প্রাইস 600 টাকা এবং এটার 900 টাকায় বিক্রি করলে 300 টাকা লাভ হয়। তো 450 টাকায় বিক্রি করলে লস হয় স্যার 150 টাকা, তাহলে ডাবল হইলো কিভাবে? মানে অঙ্কটা বুঝছি কিন্তু যে সরাসরি আর কি ক্যালকুলেশনটা এমন লাগবে স্যার। সরাসরি ক্যালকুলেশন তো আমি আপনাকে একদম ভেঙেই দেখাইলাম, আপনি রিটেনটা বুঝছেন। আপনি দেখেন জি স্যার। তারা বলছে যে 900 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, চারশো কত পঞ্চাশ লাভ টাকায় হয়? বিক্রি করলে তার দ্বিগুণ লস হয়। তার দ্বিগুণ লস হয়। এখন স্যার 900 টাকায় বিক্রি করলে তার 300 টাকা লাভ হয়। তো 450 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লস, মানে 300 টাকা তো দ্বিগুণ 600 টাকা লস হওয়ার কথা। আমি আপনার প্রশ্ন বুঝছি, এটা আরেকটা ইকুয়েশন আছে, আমি যদি সেই ইকুয়েশন দেখাই তাহলে বিষয়টা, আপনি যে বিষয়টা বলছেন ওইটা বিষয়টা ক্লিয়ার হয়ে আসবে। ওইটা আপনি তো আমার বেসে ভর্তি হয়েছেন, এখানে থাকেন, আমি যখন প্রফিট এন্ড লস করাবো ওই দিন আমাকে ওই কোয়েশনটা করবেন, আমি এটা ডিটেলসটা, এর আরেকটা ইকুয়েশন আছে সেটা ধরে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? লস এবং লাভ এটা ধরে তখন আপনার ক্রয় মূল্যের ইকুয়েশন দাঁড় করাবো, তখন ঘটনাটা কি হয়, তখন আপনার মাথাটা পুরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এটা জি স্যার, ওকে। রাখেন। এবার আসেন আমরা বাংলাদেশ ব্যাংক এডির আরেকটা কোশ্চেন দেখেন কেমন কোশ্চেনটা হয়, খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। এখান থেকে এই লেভেলের আরেকবারও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছিল, জাস্ট ওই কোশ্চেনটাকে আরেকটু মডিফাই করে তারা বলছে, এবং সামনে ওই কোশ্চেনটা আসবে জাস্ট ফিগার গুলো চেঞ্জ করে। কি বলছে দেখেন, ফ্রেশ গ্রেপস কন্টেইন 80% ওয়াটার। ফ্রেশ গ্রেপসটা যখন একদম কাঁচা অবস্থায় থাকে তখন নাকি পানির পরিমাণ থাকে হচ্ছে কত পার্সেন্ট, 80%। ওয়াইল কিন্তু ড্রাই গ্রেপস কন্টেইন 10% ওয়াটার। যখন সেটা ড্রাই থাকে মানে শুকনা থাকে তখন নাকি পানির পার্সেন্টেজ থাকে হচ্ছে 10%। এখন বলতেছে ইফ যদি দ্য ওয়েট অফ দ্য ড্রাই গ্রেপস, ড্রাই অবস্থায় কোনো গ্রেপসের ওজন যদি হয় 250 কেজি, মানে শুকনো অবস্থায়, ড্রাই অবস্থায় বলছে, তার মানে শুকনো অবস্থায় ওই আঙুরের ওজন যদি 250 কেজি হয়, তাহলে হোয়াট ইজ টোটাল ওয়েট, তাহলে মোট ওজন, আবারও আই রিপিট টোটাল ওয়েট মানে মোট ওজন, ওয়েন ইট ওয়াজ ফ্রেশ, যখন সে একদম কাঁচা অবস্থায় ছিল তখন তার মোট ওজন কত ছিল। ভীষণ মজার একটা কোয়েশ্চেন, এবং এই স্ট্রাকচার থেকে বারবারই পরীক্ষায় কোয়েশ্চেন আসছে। আমি আবার একটু বলি, যারা লাইভে আছেন ফেসবুক লাইভে একটু ক্লাসটা মেনশন এবং শেয়ার করেন। আপনার এই পার্টিসিপেন্ট কমে গেলে আমার সত্যিকার অর্থে ক্লাস নিতে ভালো লাগে না, আমার মনে হচ্ছে যে আমি এই ম্যাথটা করেই বের হয়ে যাই, এমনটাই মনে হচ্ছে, আমার মনে হয় তাও হতে পারে। আসেন দেখি কি বলছে, ভালো করে একটু খেয়াল করেন। ধরেন গ্রেপসটা যখন শুকনা ছিল মানে ড্রাই যখন থাকে, মানে ফ্রেশ, আগে ফ্রেশটা দেখি, ফ্রেশ অবস্থায় যখন থাকে তখন নাকি তার মধ্যে পানি থাকে হচ্ছে 80%। যখন ফ্রেশ থাকে, যখন গ্রেপসটা ফ্রেশ থাকবে তখন সেইখানে নাকি পানির পার্সেন্টেজ হলো 80%, মানে ওয়াটারের পার্সেন্টেজ হচ্ছে 80%। যারা জুমে যুক্ত আছেন, তাহলে 80% যদি পানি হয়, বাকি 20% কি, কথা বলেন, বাকি 20% কি? ড্রাই ড্রাই গ্রেপ। ড্রাই না, সলিড, সলিড 20%। মানে একদম আঙ্গুর যখন শুকনা ভিজা অবস্থায়, শুকনা অবস্থায় দেখবেন একদম চিনির দানার মতো হয়ে যায়, সেটাই হচ্ছে সলিড। মানে সলিড মাংস বুঝেন তো, যেখানে একদম পিওর মাংসই থাকে আর কিছু থাকে না, বিষয়টা হচ্ছে এরকম। তার মানে দেখেন, যখন আঙ্গুর ফ্রেশ অবস্থায় থাকে, যখন আঙ্গুর ফ্রেশ অবস্থায় থাকে তখন পানি থাকে 80%, আর 20% থাকে কি, 20% থাকে হচ্ছে একদম সলিড মানে পিওর পদার্থটা। এ ভাই, আঙুরটা যখন শুকিয়ে একদম কিচমিচ হয়ে যায়, মানে ড্রাই যখন হয়ে যায়, ড্রাই যখন সে ড্রাই হয়ে যায় তখন, তখন পরিবর্তন আগে এবং পরের মধ্যে কোন জায়গাটা পরিবর্তন হয়? পানির পরিমাণ কমে যায় ওয়াটার ওয়াটার পার্সেন্টেজ, তাহলে অপরিবর্তনীয় থাকে কি বলেন? বডিতে, সলিড যেটা সলিড সেটা। সলিড 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 অপরিবর্তনীয় থাকে, সলিড অপরিবর্তনীয় থাকে। তার মানে এইবার দেখেন, যখন সে ড্রাই অবস্থায় তখন তার মধ্যে ওয়াটারের পার্সেন্টেজ কত ভাই, কথা বলেন, ওয়াটারের পার্সেন্টেজ কত ড্রাই 10%। অবস্থায়? 10%। 10% ওয়াটারের পার্সেন্টেজ। তাহলে সলিডের পার্সেন্টেজ কত? সলিডের
90%। 90%। 90%। এইবার একটা জিনিস আমরা বলবো, দেখি বলতে পারেন কিনা। এইখানের 20%, ভালো করে শুনেন, এই ফ্রেশ অবস্থার 20% আর ড্রাই অবস্থায় 90%, এরা কি পরস্পর সেম না ভিন্ন? সেম স্যার। সেম সেম। জিনিসটা তো পার্সেন্টেজ ভিন্ন হইলেও কোয়ান্টিটি কি থাকবে? সেম। সেম। এই কনসেপ্টটা যদি বোঝা যায়, এই ম্যাথ একদম ইজি। এবার আসেন, তাহলে আমাদের ড্রাই অবস্থায় ছিল না, ড্রাই অবস্থায় ছিল 250 কেজি। তাহলে ড্রাই অবস্থায় আমাদের ছিল 250 কেজি ওয়েট ড্রাই অবস্থায়। তার মানে খেয়াল করেন, এই 250 কেজির মধ্যে পানি ছিল কত পার্সেন্ট? কথা বলেন, কত পার্সেন্ট পানি ছিল? 10% পানি স্যার। 10%। তাহলে বাকি 90% কি ছিল? সলিড না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটু সলিডটা বের করি। সলিড আমরা কিভাবে বের করব? 250 কেজির কত পার্সেন্ট বের করব? কথা বলেন, কত পার্সেন্ট বের করব? 90%। এই তো 90%। ভাই, 90% বের করব। 250 কেজির 90% কত আসে? বলেন, কোন করে বলেন। 5 নম্বর 5 নং 45, 4 9 দুগুণে 18 আর 4 কত? 22। এই ঠিক আছে কিনা? জি স্যার। তার মানে আমরা বলতে পারি ড্রাই অবস্থায় পিওর সলিডের ওজন যেটা সেটা হলো 225 কেজি। 250 কেজির মধ্যে সলিড হলো কত? 225 কেজি। বা এটা যখন ফ্রেশে ফিরে আসবে, তখন আমার এই 225 কেজি সেটা কি কমে যাবে না বেড়ে যাবে নাকি? সেম থাকবে। হ্যাঁ, স্যার 225 কেজি এইটা সেম থাকবে, সলিডের কোনো চেঞ্জ হবে না। কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে তখন সলিড কত? 20%। তার মানে এই যে 20%, এই 20% সমান আমরা 20% কত কেজি বলবো? কথা বলেন, কত কেজি? 225। 225 কেজি। এই তো ভাই, বুঝে গেছেন, 225 কেজি। রাইট। এবার আসেন, আমাদের রিকোয়ারমেন্ট কি কি জানতে চাইছিল বলেন তো শুনি। ফ্রেশ ফ্রেশ এই অবস্থায় টোটাল ওয়েট কত ছিল? টোটাল ওয়েট জানতে চাইছিল। শুধু এইভাবে বললে হবে না, ফ্রেশ অবস্থায় টোটাল ওয়েট জানতে চাইছিল। টোটাল ওয়েট মানে কত পার্সেন্ট? 100%। এই তো ভাই, 100%। তাহলে 20% সমান যদি 225 হয়, তাহলে 1% সমান কত? 100% সমান কত? 1% সমান মানে 225 ডিভাইডেড 20। অতএব 100% সমান কত? 100% সমান তাহলে হবে 225 ডিভাইডেড 20 ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এখানে কত? 5। তার মানে 25 কে যদি আমরা 225 কে 5 দিয়ে গুণ 1125। করলে কত আসবে? 1125। 1125। তাহলে আমাদের আনসারটা হবে 1125। দেখেন, বাংলাদেশ ব্যাংক এডির আরেকটা কোশ্চেন দেখাইলাম, 125 1125। বাংলাদেশ ব্যাংক এডির আরেকটা কোশ্চেন দেখাইলাম এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এত ভেঙে চুরে বললাম যাতে কারো বুঝতে কোনো প্রবলেম না হয়। তাও দেখেন আমার পার্টিসিপেন্ট কমে গেল। আমি আর এই ধরনের কঠিন ম্যাথ করাতে চাচ্ছি না, আমার মনে হয় পরেও এই ধরনের ম্যাথ গুলো আছে। আচ্ছা, এই ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন নাই তো? আছে? না স্যার। এরকম সুন্দর আরো কয়েকটা কোশ্চেন আছে, আমাদের শিডিউল ক্লাস যখন যাবে অনুপাতে দেখবেন এরকম কোশ্চেন আছে। আসেন আমরা পড়ে যাই, দেখি কি আছে। হ্যাঁ, এবার আসেন, একটু ছোট কোশ্চেন দেখতে পাচ্ছি, রিসেন্টলি পরীক্ষায় আসা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আপনার আগারওয়ালেও আছে। এই কোশ্চেনটা আম, আপনার বিগ জিআরই কোনো একটা পরীক্ষায় আসছিল, মানে মডেল টেস্টে বিগ জিআরই বইতেও আছে এই কোশ্চেনটা, আবার নোভা জিআরইতেও আছে। খুব সুন্দর একটা কোশ্চেন, একটু ভালো করে খেয়াল করি। আশা করছি এবার পার্টিসিপেন্ট বাড়বে। পি এন্ড কিউ আর টু পজিটিভ ইন্টিজার। পি এবং কিউ দুইটা নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সাজ দ্যাট তারা বলতেছে পি কিউ গুণ করলে গুণফল হবে 64। পি এবং কিউ কে যদি গুণ করেন তাহলে সেটা গুণফল হবে 64। তাহলে হোয়াট অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ? হোয়াট অফ দ্য ফলোইং মানে হচ্ছে অপশন যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে অপশনগুলো, এই অপশনগুলোর মধ্যে পি এবং কিউ এর যোগফল কোনটা হতে পারে না, আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। পি এবং কিউ এর গুণফল কোনটা হতে পারে না সেটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এট এনি কস্ট
exact value of P and Q, then P plus Q, আলটিমেটলি আপনি জাজ করতে পারবেন যে আসলে P plus Q এর মান কোনটা হতে পারে না। কারণ আমাদের প্রথম কাজ হচ্ছে P এর এক্সাক্ট ভ্যালু বের করা, Q এর এক্সাক্ট ভ্যালু বের করা। কোথা থেকে বের করব? এইখানে প্রশ্নের দিকে দেখেন, তারা কিন্তু একটা জিনিস বলে দিছে, পি এবং কিউ এরা ইন্টিজার, পজিটিভ, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে পি এবং কিউ এর মান দশমিক হইতে পারবে না, ফ্র্যাকশন হইতে পারবে না, ঋণাত্মক হইতে পারবে না। পি এবং কিউ এর মান অফকোর্স হইতে হবে পূর্ণ ধনাত্মক সংখ্যা। তার মানে আমাদের এখানে বলা আছে পি এবং কিউ এই দুইটা সংখ্যা যদি আমি গুণ করি, তারা বলছে পি এবং কিউ এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে গুণফল নাকি হবে 64। তার মানে এই 64-র ভিতরেই পি এবং কিউ এর এক্সাক্ট ভ্যালুগুলো লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে খেয়াল করে দেখেন। 64 আপনি পেয়েছেন কিভাবে? পি এবং কিউ কে গুণ করে পেয়েছেন। তার মানে এই 64-র উৎপাদক পি এবং কিউ। পি এবং কিউ কি 64 এর উৎপাদক। তাহলে 64 এর উৎপাদক যেগুলো আছে, 64 এর গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক আর উৎপাদক একই কথা, 64 এর গুণনীয়ক যেগুলো, সেগুলোই হলো পি এবং কিউ এর এক্সাক্ট ভ্যালু। তাহলে 64 এর উৎপাদক বা গুণনীয়ক গুলো কি হতে পারে? দেখেন, আমরা কি 64টিকে ভেঙে লিখতে পারি না? 1 ইন্টু 64 লেখা যায় কিনা? 1 ইন্টু 64। জি স্যার। তার মানে আমরা এইখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের পি এর মান যদি 1 বলি, তাহলে আমরা কিউ এর মানটা কত বলতে পারি? 64 বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি প্লাস কিউ এর মান কি হতে পারে? 1 প্লাস 64। তার মানে কত হতে পারে? 65 হতেই পারে। 65, তার মানে 65 কিন্তু আনসার না। তারা বলছে কি কোনটা হতে পারবে না, তার মানে আমাদের 65 আনসার হবে না। এবার আসেন, 64 আমরা কি এভাবে ভাঙতে পারি? 2 হলে আরেকটা কত হবে? 32 32। তার মানে 32 এবং 2 গুণ করলেও 64 হয়। তাহলে এইবারও আমরা পি এর মান যদি বলি 2, তাহলে কিউ এর মান বলতে পারি 32। অতএব পি প্লাস কিউ এর মান আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি 2 প্লাস 32, তার মানে কত? 34 হতে পারে। 34 এখানে নাই তো নাই, সমস্যা নেই। এবার আসেন, 3 দিয়ে কি 64কে ভাঙা যায়? নো নো কথা স্যার। বলতে হবে। হ্যাঁ, 4 4 ষোলং 64 64। তাহলে পি এবং কিউ এর মানগুলো কি হতে পারে? একটা 4 আর একটা কি হতে পারে? 16। অতএব পি প্লাস কিউ এর মান কি হতে পারে? 4 আর এখানে 16 যোগ করলে কত? 20 হতে পারে। 20 কি অপশনে আছে? ইয়েস। তার মানে এটা কোনোদিন আনসার হবে না। আরেকটা কি হতে পারে? আরেকটা আমরা দেখি এখান দিয়ে, 8 4 4 কত? 4 ইন্টু 4। 8 8 64 আচ্ছা, আমরা 8 দিয়ে বলি, তাহলে আরো দ্রুত হয়ে যায়। 8 ইন্টু 8, 8 8 64। তার মানে আমরা বলতে পারি পি এবং কিউ এর মান 8 8 হতে পারে। অতএব পি প্লাস কিউ এর মান 8 প্লাস 8 সমান 16 হতে পারে। তার মানে এটাও আনসার না। আর বাকিটা না দেখলেও চলে, আর আমাদের সামনে না গেলেও চলে। দ্যাট মিনস কখনোই 35 হইতে পারবে না। পি প্লাস কিউ এর মান কখনোই 35 হতে পারবে না যদি পি কিউ গুণ করলে 64 হয়। এই ভাই বলেন, পুরো কোশ্চেনটা কি একদম ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা নেক্সটে যাই। আচ্ছা, এটা দেখাইলে আবার অনেকেই চলে যাবেন, এটা দেখাতে চাচ্ছি না, এটা শিডিউল ক্লাসে দেখাবো না। এটা আসে একটু পার্টনারশিপের কোশ্চেন, এটাও লাস্ট পরীক্ষায় আসা কোশ্চেন। এখানে কি বলছে যে পি এন্ড কিউ স্টার্টেড আ বিজনেস। পি এবং কিউ একটা ব্যবসা শুরু করলো ইন দা রেশিও 2:3। 2:3 অনুপাতে পি এবং কিউ একটা ব্যবসা শুরু করছে। যারা লাইভে আছেন আমাদের ফেসবুক লাইভে, তাদেরকে আবার একটু বলি, একটু মেনশন করেন, একটু শেয়ার করেন, তাহলে আমি আর একটু থাকতে চাই। আর নয়তো আমি দেখি কতটুকু থাকতে পারি। এই কোশ্চেনটা শেষ করেই চলে যাব মনে হচ্ছে। আমাদের কি 1 ঘন্টা হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তাহলে শেষ করে দিব। দেখেন, তারা বলতেছে যে পি এবং কিউ তারা একটা ব্যবসা শুরু করলো, তাদের ইনভেস্টমেন্টের রেশিও ছিল 2:3। আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে পি লেফট দ্য বিজনেস। পি নাকি ব্যবসাটা ছেড়ে চলে গেল, বাট কিন্তু কিউ কন্টিনিউড।
কিন্তু কিউ ব্যবসাটা চালিয়ে গেল। আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে, আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে হি হ্যাড প্রফিট টাকা 26,000। তাহলে হি হবে না, এটা 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 আসলে হি না হয়ে দে হওয়ার কথা, অথবা পি এন্ড কিউ। তাদের 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 প্রফিট হলো কত? 26,000 টাকা। এখন বলতেছে হোয়াট ওয়াজ দ্য প্রফিট অফ পি। তাহলে পি এর প্রফিটটা কত সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখেন, আমরা আমরা নর্মালি পার্টনারশিপের কোয়েশ্চেন গুলোতে একটা জিনিস আমরা জানি, প্রফিট ভাগ করে দেওয়া হয় প্রশ্নের প্রফিট রেশিও অনুযায়ী। আর যদি প্রফিট রেশিও দেওয়া না থাকে তাহলে প্রফিট ভাগ করে দেওয়া হয় ইনভেস্টমেন্ট রেশিও বা ক্যাপিটাল রেশিও অনুযায়ী। এখন এইবার আমাকে দেখতে হবে, যদি ইনভেস্টমেন্ট সেম সময় চলে তাহলে ইনভেস্টমেন্ট রেশিও দিয়ে ভাগ করা হয় প্রফিট। আর যদি এক একজনের ইনভেস্টমেন্ট এক এক সময় চলে তাহলে প্রফিট ভাগ করে দেওয়া হয় ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট রেশিও দ্বারা। তার মানে বলেন তো, এইখানে দুইজন ব্যক্তি কি টানা 3 বছর তাদের ইনভেস্টমেন্টটা ছিল? না স্যার। না স্যার। তার মানে ভাঙা ভাঙা সময় ছিল। তাহলে আমার প্রফিট ভাগ করে দেওয়া হবে ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট রেশিও দ্বারা। ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট রেশিও ইকুয়াল প্রফিট রেশিও, একই জিনিস। অথবা প্রফিট ইনভেস্টমেন্ট রেশিও ইকুয়াল প্রফিট রেশিও। এই জিনিসটা মাথায় রাখলে আপনার পার্টনারশিপের ম্যাথ গুলো একদম ইজি। তাহলে আমাদের কাজ হচ্ছে পি এবং কিউ এর ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট বের করা। এখন ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট কিভাবে বের হয়? ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট বের করার সূত্র হলো ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ঠিক আছে, ইনভেস্টমেন্ট বের করার সূত্রটা কি? ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট বের করার সূত্র হলো ইনভেস্টমেন্ট ইনটু টাইম। মানে যার ইনভেস্টমেন্ট যত সময় পর্যন্ত চলছে সেই সময় দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যদি বলি এখানে পি এর ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট কি হবে? পি এর ইনভেস্টমেন্টের পরিমাণটা ছিল, অনুপাতটা কি ছিল? 2। তাহলে এই 2 একক টাকা, এই 2 ইউনিট টাকা বলেন তো কত বছর চলছে? পি এর এই 2 ইউনিট টাকা কত বছর চলছে? 2 বছর। 2 বছর। তাহলে 2 ইন্টু 2, তার মানে 4 ইউনিট। 4 ইউনিট হচ্ছে পি এর ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট। তাহলে কিউ এর ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট কি হবে? কিউ এর ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট হবে, কথা বলেন, কিউ এর অনুপাত, ইনভেস্টমেন্টের অনুপাত কত? 3 একক। তার মানে 3 ইউনিট ইনটু, বলেন কিউ এর ইনভেস্টমেন্টটা কত টাইম চলছে? 3 বছর। টানা 3 বছর। তাই গুণ হবে 3 দ্বারা। তাহলে 3 তিরিকে 9 ইউনিট। এটাই হবে তাদের প্রফিট রেশিও, পি এবং কিউ এর প্রফিট রেশিও। প্রফিট রেশিও অফ পি এন্ড কিউ। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট রেশিও যেটা, সেটাই প্রফিট রেশিও হয়। তাহলে 4:4:9। এখন আমরা কি পেয়ে গেলাম? পি এবং কিউ এর অনুপাত পেয়ে গেলাম, পি এবং কিউ এর অনুপাত পেয়ে গেলাম, এবং পি এবং কিউ এর প্রফিটের যোগফল যত সেটাও জানি। তাহলে আমাকে জানতে চাইছে শুধু প্রফিটটা বের করতে, কার? পি এর প্রফিট। তাহলে পিস প্রফিট বলেন, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে টাকাগুলো ভাগ করে দিতে হয় কিভাবে? দেওয়ার সিস্টেমটা হচ্ছে, নিচে হয় অনুপাত দ্বয়ের যোগফল, নিচে হবে অনুপাত দ্বয়ের যোগফল কত? 4 এবং 9। আর উপরে হবে কার ইনভেস্টমেন্ট, কার প্রফিট বের করতে চাচ্ছেন? পি এর। তাহলে পি এর ইনভেস্টমেন্ট হলো কত? 4 একক। তাহলে উপরে হবে 4 ইনটু ওই দুইজনের পি এবং কিউ এর মোট প্রফিট কত? পি এবং কিউ এর মোট প্রফিট হলো 26,000 টাকা। তাহলে এখন এইটাকে ক্যালকুলেশন করলে হয়ে গেল। তার মানে 4/13 আর এখানে 26,000। তার মানে আমাদের 13 দুগুণে কত? 26, 4 দুগুণে কত? 8। মানে এই 8,000 টাকা হলো এক্স্যাক্টলি পি এর প্রফিট। ভাই, I have a question. ইয়া Q years 3, where the years of 3 investment time. এইখানে দেখেন তারা যেটা বলছে সেটা হচ্ছে আফটার 3 ইয়ার্স। তার মানে তাদের প্রফিটটা ভাগ করে দেওয়া হয় 3 বছর পরে। তার মানে তাদের, আমরা যদি বলি বিজনেস যদি শেষ হয়ে যায় তাহলে আপাতত তাদের আমরা বলতে পারি এই বিজনেসের লাইফ টাইম 3 ইয়ার্স। যদিও লাইফ টাইম 3 ইয়ার্স না,
মোট কথা হলো 3 বছর পরে তাদের প্রফিট ভাগ করে দেওয়া হয়। তাহলে এই 3 বছর পর্যন্ত কার প্রফিট কেমন চলছে? পি এর প্রফিট পুরো 3 বছর চলছে না, কয় বছর চলছে? 2 বছর, কারণ তারা বলে দিয়েছে আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে পি লেফট। Yep, দ্যাট মিনস I got the point. Thank you. ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার। আসেন তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে? ও মা, জিওমেট্রি, এটাও বড় কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। ছোট কোয়েশ্চেনে আসি, অনেকে চলে যাচ্ছে। এটা একটু দেখি। এটা মেবি আমাদের লাস্ট কোয়েশ্চেন হবে, কারণ আমরা পার্টিসিপেন্ট হারিয়ে ফেলেছি অনেক, আর থাকতে স্যার চাচ্ছি না। আমরা এটাই লাস্ট অপেক্ষায় আছি। কোয়েশ্চেন আজকের মতো, ঠিক আছে? এখানে দেখেন কি বলছে, স্কোয়ার এ বি সি ডি ইজ ইনস্ক্রাইবড, মানে এবিসি বর্গটা ইনস্ক্রাইবড অঙ্কিত, ইন আ সার্কেল একটি বৃত্তের ভিতরে অঙ্কিত, হুস যার, যার মানে কার, ওই সার্কেলের বা ওই বৃত্তের রেডিয়াস ইজ হয় কত, 4 সেন্টিমিটার। এখন জানতে চাওয়া হয়েছে ক্যালকুলেট দ্য এরিয়া, ক্ষেত্রফল কত কার, অফ দ্য স্কোয়ার, ওই বর্গের ক্ষেত্রফলটা কত। পুরো বিষয়টাকে, যে লাস্ট পরীক্ষায় আসা কোশ্চেন, পুরো বিষয়টাকে যদি আমরা বাংলা করি এরকম যে এবিসিডি একটি বর্গ, এই বর্গটি একটি বৃত্তের ভিতর অঙ্কন করা আছে, যে বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত। ওকে, এবার আসেন আমরা একটু আঁকাআঁকি করার চেষ্টা করি। বর্গটা কোথায় আছে? বৃত্তের ভিতর আছে। সাপোজ এই হচ্ছে আমাদের একটি বৃত্ত। এখন তারা বলছে যে এই বৃত্তের ভিতর একটি বর্গ অঙ্কন করা আছে। এই হচ্ছে আমাদের সেই বর্গটা, বৃত্তের ভিতর অঙ্কিত বর্গ। দুইটা বেসিক, আর এই বৃত্তের রেডিয়াস বলে দিছে কত। বৃত্তের রেডিয়াসটা তারা বলছে, বৃত্তের রেডিয়াস মানে বৃত্তের ব্যাসার্ধ, এইটুকুর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। একটা জিনিস মাথায় রাখবেন, বৃত্তের ভিতর বর্গ অঙ্কন করা থাকলে কি হয়, আর বর্গের ভিতর বৃত্ত অঙ্কন করা থাকলে কি হয়। মাথায় রাখবেন এইটা, যে বৃত্তের ভিতর যদি বর্গ অঙ্কন করা হয়, তাহলে ওই বৃত্তের ব্যাস মানে ডায়ামিটার আর ওই বর্গের কর্ণ পরস্পর সমান। তার মানে বৃত্তের ব্যাস এবং ওই বৃত্তের কর্ণ পরস্পর এখানে কি হবে, সমান হবে, কারণ একই জিনিস। তাহলে বৃত্তের ব্যাস মানে কি, বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, আর বর্গের কর্ণ মানে কি, বর্গের কর্ণ মানে হচ্ছে √2a। এটা সূত্র আছে, এবং সূত্র কিভাবে আসছে এটা আমাদের পরীক্ষার, আমরা যখন শিডিউল ক্লাস করাবো তখন পুরো জিনিসটাই আপনাকে বলে দিব, যে বর্গের কর্ণ মানেই হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজ জানা থাকলে জিওমেট্রি আপনার জন্য একদম পানিবাত। এটা নিয়ে আমার সমকোণী ত্রিভুজ নিয়ে আপনাদের সাথে বেসিক ক্লাস হবে টানা 1 ঘন্টা শিডিউলে, এত আলোচনা আছে। তার মানে দেখেন ম্যাথ আমরা বুঝে গেছি। এখন এই বর্গের ক্ষেত্রফল জানতে চাইছে, তাহলে বর্গের এক বাহু আমার জানা লাগবে, কারণ বর্গের এক বাহু যদি না জানতে পারি তাহলে আমরা কি এই বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কি, বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কোয়ার। তার মানে বাহু স্কোয়ার, দ্যাট মিনস বাহু যদি এ বলে থাকি, তাহলে বর্গের এরিয়াটা হবে এ স্কোয়ার ইউনিট, স্কোয়ার সেন্টিমিটার এখানে তারা যেহেতু বলছে। ঠিক আছে, তাহলে আমরা এর মান বের করব। তো এ একটা চলক, তো চলকের মান বের করতে গেলে সবসময় সমীকরণ দাঁড় করাইতে হয়। এ একটি চলক, তার মানে একটি সমীকরণ। তাহলে সমীকরণটা কি হবে, খুবই সিম্পল একটা সমীকরণ, অলরেডি আমরা সেটা বলে দিয়েছি। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস পরস্পর সমান। বৃত্তের রেডিয়াস বলা আছে, বৃত্তের রেডিয়াস আর এর মান দেওয়া আছে 4, তাহলে বৃত্তের ডায়ামিটার তার মানে কি 2r, এর মান কত হবে 8। বৃত্তের ডায়ামিটার কি হবে 8। তাহলে আমরা বলতেই পারি এখানে √2a এইটা সমান, আমরা বলবো কি বৃত্তের ব্যাস বা ডায়ামিটার সেটা কত 8। অতএব এটা ক্যালকুলেশন এক লাইনেই করা যায়। তারপর আমি বেসিকটা ভেঙে বলি। এক লাইনে যদি বলেন তাহলে কি হবে, এই যে রুট এর নিচে 2 আছে, 2 দিয়ে 8 কে ভাগ করবেন, কত হবে 4, তার সাথে √2 গুণ করে দিবেন, তাহলে কিন্তু এর মান চলে আসছে। এখন প্রশ্ন হলো কেন, কিভাবে আসছে, তার জন্য আমার বিশ্লেষণ বলতে হবে, উভয় পাশে আপনার √2 দ্বারা ভাগ করতে হবে, করলাম। তার পরবর্তী কাজটা কি, আমরা জানি ভগ্নাংশের নিচে যদি কোনো রুট সংখ্যা থাকে, তাহলে যে রুট সংখ্যা আছে সেটা দিয়ে লব হরকে গুণ করতে হয়। এতে করে আমার ভগ্নাংশের কোনো চেঞ্জ হয় না, জাস্ট একটু আমার ছোট হয় আর কি, আর না করলেও চলবে, আমি বলছি আই রিপিট, না করলেও চলবে।
তাহলে এ সমান এখানে কি হবে, √2 গুণ করলে হবে কত, 2। আর এখানে হচ্ছে 8 √2। তাহলে এই 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4। ওই যে বলছিলাম যে খুব দ্রুত কিভাবে করবেন, সেটা কিভাবে আসছে তার গল্পটা হচ্ছে এটা। ইয়েস, এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। অতএব এরিয়া কার, বর্গের, বর্গের এরিয়া মানে কি, এ স্কোয়ার। এর মান কত, 4 √2, তার উপরে কি হবে, হোল স্কোয়ার। তাহলে 4 4 কি হবে, 16। তার মানে 4 স্কোয়ার, আমি আরো ভেঙে বলি, √2 তার উপরে কি, হোল স্কোয়ার, মানে একদম যারা এম এ 4 তাদের জন্য। তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে, 16, আর √2 উপরে স্কোয়ার থাকলে এটা স্কোয়ার আর রুটে কাটা গিয়া 2, তার মানে 16 দুগুণে কত, 32। তাহলে আমাদের আনসারটা হবে কত, আনসারটা হবে 32। এই সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এখন জি স্যার। যারা একটু, হ্যাঁ যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তারা আরো দ্রুত করবে। কিভাবে করবে জানেন? তারা বলবে আচ্ছা তাহলে তো এর মান কি হবে, এর মান যেটা হবে সেটা হচ্ছে, এর মান যদি এখানে 8 √2 দেওয়া, 8 যদি হয়, তাহলে 8 কে যদি আমরা √2 দিয়ে গুণ করি, তাহলে এর মান আমরা যেটা পাই সেটা হচ্ছে 4/2 হোল স্কোয়ার। ডিরেক্ট তারা এটা করে দিবে, 4 4 16 আর 2 কত, 32। এখন কেন এটা কিভাবে আসছে, তখন তার গল্পটা কিন্তু এটা বোঝা গেল। ইভেন আপনি যদি তাও না বুঝেন, আরেকটু এভাবেও করতে পারেন, অন্তত এটা তো বুঝতে পারছেন যে √2a সমান হবে 8। তাহলে এর মান কি হবে, এর মান হবে 8/√2। তাহলে তার উপরে হোল স্কোয়ার করে দেন, তাহলেও তো হয়। 8/√2 তার উপরে হোল স্কোয়ার করে দেন, তাহলে কি হচ্ছে, আমাদের ক্ষেত্রফল বের হয়ে আসবে। তার মানে 64 আর এখানে কত, 2, তার মানে 32। ইয়েস, হয়ে গেল। যে যেভাবে বুঝেন, আপনি বেসিকটা যদি ক্লিয়ার হন, এই ম্যাথের জন্য বেসিক একটাই, সেটা কি, বৃত্তের ভিতর বর্গ অঙ্কন করা থাকলে ওই বর্গের কর্ণ এবং সেই বৃত্তের ব্যাস পরস্পর সমান। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। যারা জুমে যুক্ত আছেন তাদের কোনো জানার থাকলে কিছু বলতে পারেন, আর যারা লাইভে যুক্ত আছেন তাদেরও কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন। আমি হয়তো আর কয়েক মিনিট আছি, বলেন। স্যার ব্যাংকের ম্যাথ পরীক্ষায় কি ক্যালকুলেটর ইউজ করা যায়? না, টোটালি প্রোহিবিটেড। আর আর কিছু নেই। তাহলে আপনাদের কি কোনো সুপারিশ স্যার আছে যে নেক্সট ক্লাসটা এটা নিলে ভালো হয়? হ্যাঁ বলেন। স্যার আপনার ক্লাস শিডিউল অনুযায়ী যদি বলে দিতেন আপনার ক্লাসগুলো আর কি, এই টপিকস এর উপর আমরা ক্লাস নিব, তাহলে আমাদের হয়তো বাসায় বসে আমরা একটু প্র্যাকটিস করতাম, দেন প্রবলেম গুলো আপনার সাথে একটু সলভ করতে পারতাম, তাহলে বেশি ভালো হতো। আপনাদের তো শিডিউল ক্লাস এখনো শুরুই হয় নাই, এইগুলা সব ফাউন্ডেশন ক্লাস চলতেছে। তো এখানে আচ্ছা। আপনার বেশি একটা নির্দিষ্ট টপিকের উপর করে কোনো ক্লাস নেব না, এখানে আপনার র্যান্ডম বিভিন্ন টপিক থাকবে, এগুলো এরকম আলোচনা আলোচনা করে ক্লাস হবে। যখন শিডিউল ক্লাস হবে, আমাদের প্রথম শিডিউল ক্লাসটা হচ্ছে পার্সেন্টেজে। তো পার্সেন্টেজ সম্পর্কিত যত পড়াশোনা সব করে ফেলবেন, তারপরে আমার সাথে ক্লাসে বসবেন, বা আমি হোক বা অন্য কারোর সাথে, যে টিচারই আসুক তার সাথে বসবেন, কোয়েশ্চেন করবেন, সমাধান চলে আসবে। ক্লিয়ার? জি স্যার, আর ধন্যবাদ। আমাদের বেসিক, আমরা যখন ক্লাসটা শুরু করি তখন যখন বেসিক, মানে বিশেষ করে আমার ক্লাসগুলোতে যখন আমি বেসিক আলোচনা করি, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন থাকে না, শুধু আনসারই ম্যাথ ক্যালকুলেশন করে। ঠিক আছে, ওগুলো নিয়ে টেনশন ঠিক নেই। আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে স্যার, আপনার ক্লাস ধন্যবাদ সপ্তাহে স্যার। কতদিন থাকে এগুলো আমি জানি না, সারাদিনই ক্লাস থাকে ভাই আমার, অফলাইন অনলাইনে। আপনাদের এখান থেকে যাওয়ার পরে আবার আরো ক্লাস আছে, মানে এগুলা আমি বলতে পারবো না রেগুলার বেচ ক্লাস কবে স্টার্ট হবে। এই অফিসিয়াল কোয়েশ্চেন, হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, খুব শীঘ্রই শুরু হবে, এই ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ হয়ে গেলেই শুরু হয়ে যাবে, খুব দেরি না মনে হয়। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই থাক। শুভ অপরাহ্ন। ইনশাল্লাহ বেঁচে থাকলে নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেরিয়ার ম্যাপের সাথে সংযুক্ত থাকবেন। টাটা, বাবাই। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম।